উত্তম কুমার খুব সময়ে চলে গেছেন। হ্যাঁ, উনি কিন্তু অনেক খারাপ ছবি ভীষণ ভালো স্ক্রিপ্ট ভগবানের। ওই যে ডিরেক্টর, মানে আমাদের ছবির যে ডিরেক্টর, সে বললো যে এই যে টেকনিশিয়ানরা রাজি হলো না। কেন জানেন তো? এটা কিন্তু অনেক বড় অভিনেতা বললে রাজি হতো না, মানে সালমান খান, শাহরুখ খান এদের কথায় রাজি হতো। মিঠুনের কথায় কেন রাজি হলো? কারণ ওরা জানে যদি লোকটা ফেল করে, মিঠুন এই টাকাটা দিয়ে টাকাটা দেবে। দিয়ে দেবে। কি কনফিডেন্স হবে। হ্যাঁ। হুম হুম আমি তুলনামূলকভাবে কম হুম। খরচের আর্টিস্ট, এবং মানে এই বাচ্চাগুলো, এই শ্রাবন্তী, হুম, ও, শুভশ্রী, হ্যাঁ কোয়েল, এই সবগুলোর তো হ্যাঁ বাবা করেছে। হ্যাঁ। এখন আমি জিতের তো আমি দাদুও করেছি, আচ্ছা। আমি কোয়েলের দাদু করেছি। যেমন ঠান্ডা খেতে ইচ্ছে হলো, তো ঠান্ডা, মানে খুব ক্লান্ত ছিল, আহ, বলা যাবে ঠান্ডা বিয়ার খেলাম একটা। হুম। আপনি তো বলছেন খুব স্যাড এন্ডিং। হ্যাঁ, ওদের বিয়েটা টেকেনি। হুম হুম হুম। এবং একটা স্পেশাল চাইল্ডও আছে। হ্যাঁ, ওদের স্পেশাল চাইল্ড চাইল্ড আছে। আছে, কত বছর তার বয়স হবে? এখন 10 বছর, এই আগস্টের। দেখি। আরো হয়তো ওর মাকে না পাওয়াটা সেটব্যাকটা বাড়িয়ে দিয়েছে, হতে পারে। দাদা, অনাদি বলছি। হ্যাঁ বলো। কি গন্ধ। আরে অঞ্জন, মানে গল্পটা কি হয় বলো। হ্যাঁ শোনো, আজকে তো বলতেই হয়, গল্পটায় না অ্যাকচুয়ালি কিছু হয় না, কিছু হয় না। তাহলে আমি, হ্যাঁ, তোমাকে দিয়ে এটা শেষ করবো আমরা আমরা সেরকম। তাহলে শেষটা কি হয় বলো? শেষ, শেষটাতেও কিছু হয় না, বলতে হলো না, এত তাই না? নক্ষত্র একদম আছে। একদম, তাহলে কি স্ট্রেংথ ভাবো তাহলে বুঝতে আমাদের। পারছেন খুঁটিগুলো কি। হ্যাঁ, নমস্কার, নিবেদিতা অনলাইনে আজকে আপনাদের স্বাগত। পুজো আসছে, একটা পুজো পুজো ভাব এসে গেছে। কিন্তু তার আগে একটা কথা বলি, এই যে দেখবেন ইদানিং কালে, হ্যাঁ, পুজোর অনেক আগে খুঁটি পুজো হয়। তার কারণ কি জানেন তো? কারণ খুঁটির ওপরেই পুরো প্রতিমা বলুন সবকিছু দাঁড়িয়ে থাকে। আর সিনেমাতেও আমাদের এই যে আপনারা সব হিরো হিরোইন দেখেন বা পুরো সিনেমাটা দেখেন, তার পেছনে কিন্তু কিছু খুঁটি থাকে। হ্যাঁ, মানে যারা পার্শ্ব চরিত্রে বা নানা চরিত্রে অভিনয় করে সেই প্রতিমা, সেই মণ্ডপ, সেই সবকিছুকে দাঁড় করিয়ে রাখে। হ্যাঁ, কিন্তু তারা এককালে পূজিত হতেন না। আগে কি খুঁটি পুজো হতো? হতো না। এখন খুঁটি পুজো হয়। তার কারণ তার গুরুত্বটা মানুষ বুঝতে শিখেছে যে না বাবা, একে, এই মেন, একে দাঁড় করিয়ে না রাখলে কিন্তু বাকিটা পুরো পড়ে যাবে। সুতরাং আমরা বিশ্বজিৎ দাকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। এরকমই পার্শ্ব চরিত্রের এক খুঁটি বলা যায় বাংলা ছবিতে, বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ দা, আপনাকে নমস্কার। আমার চ্যানেলে স্বাগত। ভীষণ ভালো লাগছে যে ধন্যবাদ। যে আজকে এই পুজোর কিছুদিন আগে, এবং একটা যে সুন্দর একটা আড্ডাতে আশা করি আমরা জমে যেতে পারবো তার জন্য। উম, তো আহ, প্রথমেই জিজ্ঞেস করি একটা কথা, এই যে আমি এটা খুঁটি পুজো এই যে উপমা দিলাম, সেটা কি আপনার পছন্দ হলো? হ্যাঁ, নিশ্চয়ই। মানে খুঁটিকে ওই খালি বাঁশ হিসেবে ভাবার কোনো কারণ নেই। খুঁটির তো খুব দরকার, আমরা বরাবর বলে এসেছি খুঁটির জোর। খুঁটির জোর, এবং হ্যাঁ। বাংলা ছবি যদি বলো, আমরা ছোটবেলা থেকে যেসব ছবি দেখে এসেছি, হুম। তুমি ভাবো না, ইভেন উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জির সময়ও পার্শ্ব চরিত্রে কারা অভিনয় করতো, আহা, তুমি ভাবা ভাবো তো। যায়। ওই জন্য তো আরো তাই বেশি না? মানে তুলসী আমরা চক্রবর্তী, যা ভানুর হ্যাঁ। নিশ্চয়ই, হ্যাঁ। ছবি বিশ্বাস, পারি সান্যাল, এদের সব, সত্যজিৎ রায় যখন, সত্যজিৎ রায় তো 3 নম্বর অপুটা পরে প্রথমেই করার কথা ছিল না, প্রথম দুটো অপু করার পর আর অপু সংসার নিয়ে ভাবেন। দুটো খুব ইন্টারেস্টিং কানেকশন আছে এখানে। আহ, অপরাজিত দেখার পর জওহরলাল নেহরু, একটা প্রাইভেট স্ক্রিনিং হয়েছিল, জওহরলাল নেহরু জিজ্ঞেস করেছিলেন হোয়াট উইল হ্যাপেন টু অপু আফটার দিস। আচ্ছা। তখন সত্যজিৎ রায় বলে, ওনার লেখা আছে যে আমার মনে হলো না, আর একটা ট্রিলজির থার্ড পার্টটা হওয়া উচিত। এইটা একটা। আর দুই হচ্ছে, সেকেন্ড ছবিটা ওনার, থার্ড ছবিটা ওনার করার কথা ছিল জলসাঘর, হুম। বুঝলে? পথের পাঁচাল, এই মানে প্রশংসা বেশ পরে। জলসাঘরটা যে সময় শিডিউল পড়লো, তখন ছবি বিশ্বাস করতে পারলেন না। হুম। ছবি বিশ্বাস একটা বিদেশে যাওয়ার ছিল একটা অ্যাওয়ার্ড হুম। নিতে। তখন তাহলে তাহলে অন্য কেউ করবেন এরকম একটা, সূত্র যায় বললেন না, ওই চরিত্র ছবি হুম। বিশ্বাসই হুম। করবেন। হুম। হুম। উনি তৃতীয় ছবিটা জলসাঘরের জায়গায় পরশ পাথর করলেন। হ্যাঁ। সেখানেও আর একজন কার ওরে অভিনেতা, বাবা, কাল তুলসী টবিনী, চক্রবর্তী। তুলসী চক্রবর্তী, বাপরে বাপ। বাবা।
উনিই তো বলেছিলেন যে উনি বিদেশে জন্মালে অস্কার পেতেন। হ্যাঁ, তো নিশ্চয়ই। তবে মানে সেই সময় কিন্তু অত তারা সম্মানিত হতেন না। হ্যাঁ, কিন্তু একালে কিন্তু সম্মানিত হন, পার্শ্ব ঠিক চরিত্রের ঠিক ঠিক। অভিনেতাদের যথেষ্ট সম্মান দেওয়া হয়। দেখো, হ্যাঁ সম্মান প্রদর্শনের ক্ষেত্রেও কম ছিল। হ্যাঁ 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 তখন তো নিবেদিতা অনলাইনও ছিল না, কি সোশ্যাল মিডিয়াও এত হ্যাঁ, এত কেন ছিলই না। ছিলই ওই না, ওই হ্যাঁ হ্যাঁ। যেটা ফলত তাদেরকে সেইভাবে প্রচারের মুখে যেতে হতো না। মানে সেই সুযোগটা পাননি পাননি, তারা। হ্যাঁ তাদের ন্যায্য ছিল এটা। হ্যাঁ। হম আমরা ধরো ছায়া দেবী ভাবা যায়। কি করতে পারতেন বলো তো? হ্যাঁ, আরে বাপরে বাপ! সুচিত্রা সেন বলেছেন যে আমার উনি থাকলে আমার হতো, মানে মানে নিশ্চয়ই। ব্যক্তিত্বের তাই তো, তাই সমস্যা তো, তাই। হতো। হ্যাঁ, ইভেন ধরো যারা লিড কাস্টেও ছিল, মানে ওই যেমন হাইলাইট চলে যায় অনেকের দিকে। তো আজকে আমাদের মধ্যে রয়েছে সাবিত্রী চ্যাটার্জি। সাবিত্রী চ্যাটার্জিকেও তো একজন অভিনেত্রী, যেটা উত্তম কুমার, সৌমিত্র প্রত্যেকে বলেছেন যে ওর সাথে পাঠ করতে ভয় লাগে আমাদের, এরকম। স্ক্রিন নিয়ে নেন। হুম। তো বিশ্বজিৎ দাও সেই রকমই একজন অভিনেতা। আমি তো মানে বিশ্বজিৎ দাকে তো সবসময় আপনারা দেখতে পান, আমরা দেখতে পাই বিভিন্ন ছবিতে, সিরিয়ালে, সিরিজে, মানে কোথায় না, মানে সর্বঘাটে কাঁঠালি কলার মতো বিরাজ করছে। তো সেটা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, উনিই বলবেন সেটা। তবে আমি দেখছিলাম উনি কার না বাবা হয়েছেন, দেবের বাবা, জিতের বাবা, হ্যাঁ, থেকে শুরু করে মানে আর তা কার কার। হয়েছে, মানে হ্যাঁ হয়েছে, তা হয়েছে তাই তো, হ্যাঁ প্রত্যেকেরই। হ্যাঁ, হ্যাঁ। সে অঙ্কুশ বলো, অঙ্কুশ, বুম্বা বলো। হ্যাঁ হম। তারও বাবা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মিঠুন চক্রবর্তীর বাবা হয়েছে। মিঠুন চক্রবর্তী বাবাটা কোথায়, কোনটা বলুন তো? এটা বহু বছর আগে কোন মিঠুন বই? চক্রবর্তীর বাবা করেছি আমি, বাঙালি বাবু। অনেক হুম। বছর পর মিঠুন বাংলা ছবিতে আবার ফিরে এলো। এবং অঞ্জন চৌধুরীর এক শিষ্য বাবু রায় সেটার পরিচালনা করেছিল। আমি সেখানে ওর বাবা। তারপর তো এই লাস্ট আবার এই যে ছবিটা রাজ চক্রবর্তী করলো, সন্তান। সন্তান, হ্যাঁ তাতে ওর বন্ধুর পাঠ করলাম। হ্যাঁ তো অভিনেতার তো সেটাই ক্ষেত্র, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ বন্ধু হ্যাঁ করা, বিভিন্ন হ্যাঁ কাজ হ্যাঁ 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 এ হ্যাঁ। করা। তো তাহলে এবং মানে এই বাচ্চাগুলো, এই শ্রাবন্তী, হুম, ও, শুভশ্রী, হ্যাঁ কোয়েল, এই সবগুলোর তো হ্যাঁ বাবা করেছে। হ্যাঁ। এখন আমি জিতের তো আমি দাদুও করেছি, আচ্ছা, আমি কোয়েলের দাদু করেছি। হ্যাঁ, সব রকম আছে। মানে ইউনিভার্সাল বাবা দাদুর চরিত্রটা বিশ্বজিৎ দা করে থাকেন। এবং বিশ্বজিৎ দার একটা বিশাল বড় অভিনয়ের ব্যাকগ্রাউন্ডও আমি বলতে পারি, কারণ আপনার বাবা ভীষণ ভালো অভিনয় করতেন, ভীষণ ভালো, ভীষণ ভালো অভিনয় ভীষণ করতেন। ভালো। বিসর্জন নাটক মার কাছ থেকে আমি শুনেছি। যে আমার অসাধারণ। বাবা ডাক্তার ছিলেন, হুম, বুঝলেন, ব্যস্ত একজন ডাক্তার, কিন্তু নাটকের ব্যাপারে বাবার যে হ্যাঁ অবসেশন ছিল হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক। খুব খুব ভালো অভিনয় করতেন। হ্যাঁ। সেইখান থেকে আমাদের রক্তে নাটকটা ঢুকে চলে পড়া। আসে, হ্যাঁ মানে আমাকে যদি জিজ্ঞেস করা যায় কবে থেকে অভিনয় করছেন, সে তো জন্ম থেকেই হ্যাঁ। বলতে হবে। আমার সেজ কাকার ঘরের খাটে হুম সেই স্টেজ বানিয়ে পাগলা হুম। দাশু করা, এই থেকে শুরু মানে হওয়া। শান্তি হ্যাঁ, কাকু, হ্যাঁ হ্যাঁ। শান্তি হুম চক্রবর্তী, হুম নাম করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হুম তো সেইখান থেকে শুরু। আমি তো তুলনামূলকভাবে স্ক্রিনে অ্যাক্টিং অনেক বেশি বয়সে শুরু করেছি। হুম হুম আমার যখন 45 বছর মতো হুম বয়স, হুম হুম তখন মানে হুম। তার মানে ন্যাচারালি আমি বাবা হয়ে শুরু করেছি আর কি, হ্যাঁ, বুঝতে পারো? একদমই তাই। এবার হলো কি, আমি তখন যখন আপনার ছেলে টেলে হয়ে গেছে? ছেলে হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে নিজের ছেলে। ফার্ম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ চার্টার্ড হ্যাঁ অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, বহু আপনি বছর। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি বেসিক্যালি। লয়ার, হ্যাঁ, কিন্তু ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করতাম। তাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, lawyer। তো আচ্ছা। কি হলো, প্রচুর নাটক করি। এবার আস্তে আস্তে সার্কেল বাড়লো ধরো। হ্যাঁ আর আমি যেমন, মানে এখনো স্কুলের রিউনিয়নের নাটক করি, পাড়ার নাটকও করি। হ্যাঁ। তোমার এই যে ক্লাবগুলো হয়েছে, মেম্বার হয়েছে আস্তে আস্তে, হুম। সেগুলোরও নাটক করি, সব করি। তো তো আপনি যে কারণটা বললেন সবে ছবিতে থাকেন কেন, সেটা বলুন। এক তো হচ্ছে, বোধহয় আমি খানিকটা কমফোর্টেবল, হুম। আমার সাথে ডিল করাটা হ্যাঁ হয়তো হ্যাঁ। কমফোর্টেবল। কমফোর্ট জোনের মধ্যে কস্ট একটা ফ্যাক্টর। হুম হুম আমি তুলনামূলকভাবে কম হুম খরচের আর্টিস্ট, এবং আমি সিলেক্টিভ নই। হুম অনেকেই হুম যেমন হয়তো অভিনেতা সেটাই হওয়া উচিত, হুম। তাই না, যে না এটা আমার পছন্দ নয়, করবো না, ওটা আমার পছন্দ। আমি সেটা করি না। আমার কারণ মনে হয় চলে গেলেই ভালো লাগবে, কাজ হ্যাঁ করলেই ভালো হ্যাঁ লাগে, মানে মনে মনের আনন্দে মনের কাজ। আনন্দে কাজ করি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ দুটো মেজর কারণ হ্যাঁ হতে পারে।
হ্যাঁ। আর এই আর যে অভিনয়টা তো অসাধারণ, আহ, সুতরাং অসাধারণ সে দর্শক হ্যাঁ লোকে তুলবো। আমি তো বলবোই। হ্যাঁ, কারণ ওই বাই বাই ব্যাংকক ওটা তো একবার শুনবো আমি। কমেডি, সবচেয়ে বড় কথা কমেডি থেকে শুরু করে ভিলেন থেকে শুরু করে ভালো মানুষ, খারাপ মানুষ, এই যে সব জায়গায় বিচরণ, এটা তো খুব কম হয়। মানে টাইপ কাস্ট হয়ে যায় মানুষ, মানে একটা একটা কমেডি করলে তো সে কমেডি হয়ে যায়, এটা হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে সেটা হয়নি। হ্যাঁ, আমার ঈশ্বরের সৌভাগ্য। কৃপায়, ঈশ্বরের কৃপায় সেটা হয়নি, কারণ ভাবতে গেলে অনেকগুলো চরিত্র আসে, কিন্তু তার মধ্যে থেকেও যদি ভাবতে হয়, তাহলে কিন্তু বাই বাই ব্যাংককের চরিত্রটা মানে একদম মানে আপনার কাছেও খুব। ছোট আমার দুটো সিনের একটা আহ, হ্যাঁ, মানে চরিত্র ছিল একটা। হ্যাঁ, বেগুন পোড়াকে নিয়ে যেভাবে আপনি হ্যাঁ, বলেছেন, আমি বলেছি মানে চিত্রনাট্যে, চিরচেনাকার, হ্যাঁ, হ্যাঁ, অনিকেত দার, অনিকেতের লেখা, হ্যাঁ, সেইটা সেইটা মনে নেই, সেই সংলাপটা মনে নেই, ওটা হ্যাঁ, অনিকেতের কাছ থেকে জেনে নিয়ে আবার মনে রাখতে হ্যাঁ, কি হবে। এসপারান্তো হ্যাঁ, অসাধারণ, অসাধারণ ওই মোমেন্টটা তৈরি করেছিলেন। হ্যাঁ, এরকম কিছু কিছু ঘটনা ওই ঘটবে যে যে। ওইটাই বললাম নিবেদিতা যে হুম, আহ, দুটো সিনের পার্ট আমি করব না, হুম, এইটা আমি করি না, হুম, ঠিক ভুল হুম, জানি না, কিন্তু এটা আমি করি না, আমার যে কাজটা আছে সেটাই করি। হুম, ফ্লোরে যাব, সবার সাথে দেখা হবে, সহ অভিনেতা অভিনেত্রীদের সাথে কাটাবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, হুম, হ্যাঁ, মনের মজার। ফুর্তিতে কাজ করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এমনিতে এখন কোনো নাটকের দলের সঙ্গে যুক্ত আছেন? ওরে বাবা, সেটাই এই জানবো। মুহূর্তে আমার 5খানা নাটকের হুম। কাজ চলছে, তার যা- মধ্যে একটা হয়ে গেল গত মাসে। এইবার নেক্সট হচ্ছে 31 আগস্টে হুম, আমার আঙ্কেল ভানিয়া শেখবের একটা বিখ্যাত নাটক, সেইটা মঞ্চস্থ হবে প্রথম শো। সুমন মুখার্জির পরিচালনায় করছি, সুমন নিজে অভিনয় করছে এটায়, আমি, বিদীপ্তা, দেবশঙ্কর হালদার। হুম, হ্যাঁ, জমিয়ে রিহার্সাল হুম। হচ্ছে, খুব কাজটা বিদীপ্তা, চলছে। বিদীপ্তা। আচ্ছা। আর তারপরেই ওটার সেপ্টেম্বরের নামটা কি দিয়েছে? ভানু, ভানু। ভানু হুম, এক্স্যাক্টলি। হুম, তারপরেই স্কুলে ইউনিয়নের নাটক, সেটা আমরা খুব উপভোগ করি কি বলে স্কুল আমরা করি। আপনার? নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল। হুম, আমাদের আমাদের অনেক ছোট, আমার থেকে মানে 10-12 বছরের জুনিয়র একটা ছেলে দারুণ ডিরেকশন দিচ্ছে, আর কি বকুনি খাচ্ছি এই বয়সে ওর কাছে, ও, বাপ রে বাপ, সবাইকে ধমকাচ্ছে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, আর হ্যাঁ, আমরা লড়ে যাচ্ছি ওকে হ্যাঁ, প্রমাণ হ্যাঁ, করার হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ, কৌশিক গাঙ্গুলির একটা টেলিফিল্ম ছিল হরিহরন, হুম, সেইটা থেকে ওরা চিত্রনাট্য করেছে। হ্যাঁ, সেইটা আর তুমি ভাবো, 50-55 বছরের পুরনো বন্ধুদের সাথে হ্যাঁ, রিহার্সাল করছি, একসঙ্গে এটা নাটক খুব করবো, মজা এই হচ্ছে। আনন্দের তো কোনো তুলনা হয় তুলনা না। নেই। হ্যাঁ, এই হ্যাঁ, আছে। হ্যাঁ। তারা কি আর সবাই আবার অভিনেতা? না, তারা না 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 না, হ্যাঁ, পেশাগতভাবে অভিনেতা নয়, কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন আছে অভিনেতা হলে আমার থেকে অনেক বেশি নাম করতে, আচ্ছা। মানে বেসিক্যালি তারা অনেক বেটার অ্যাক্টর হ্যাঁ, আমার হ্যাঁ, থেকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তারা অন্য পেশা বেছে হুম, হুম, নিয়েছে। হুম, আর দুটো নাটক যেটা আমার চলে, সেটা চলছে এখনো, অরুণ মুখার্জির পরিচালনায় হারানের নাচ, হুম, আর সৌমিত্র বসুর পরিচালনায় বারাপ্পা। হুম, এই দুটোরও এই 2 মাসের মধ্যে শো আছে। হুম। ফুল মানে হ্যান্ড। ফুল, ফুল ইয়েতে। তো আপনি কিছুদিন আগেই তো একটু অসুস্থ হয়ে পড়েছিলেন বললেন। কি হলো, আমার গলায় ব্যথা হলো একদিন, অনেক রাত্রি অব্দি শুটিং করেছি, দমদমের দিকে একটা বাড়িতে ফেরার সময় আমার একটু ঠান্ডা খেতে ইচ্ছে হলো। তো ঠান্ডা, মানে খুব ক্লান্ত ছিল, আহ, বলা যাবে ঠান্ডা বিয়ার খেলাম একটা। হুম, গাড়িতে আস্তে আস্তে, সেইটা থেকে আমার ঠান্ডা করে স্যুট করে না, আমি ফ্রিজের জল খাই না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখনো দেখো গলাটা ক্লিয়ার হয়নি। তো সেই থেকে পরের দিন গলায় ব্যথা, তারপর বুক বসা, তারপর জ্বর, এবং দীর্ঘদিন একটা পেটের গোলমাল করে, এবং এমন ক্লান্তি, মানে পাশ ফিরতে কষ্ট হচ্ছিল এরকম। বাবা, এই 2 দিন হলো আমি একটু সচল হয়েছি আর কি। ভালো হয়েছে। হুম, হ্যাঁ, হুম। সুস্থ থাকুন বা আরো অনেকদিন অভিনয় করুন, সেটা চাইবো। এবার আপনার একটু ছোটবেলাটা জানতে চাই, বিশ্বজিৎ দা, আপনার একটু ছোটবেলাটা আমি জানতে চাচ্ছি। আমাদের দেশ, আমাদের বাড়ি হচ্ছে বহরু বলে একটি জায়গা। জয়নগর জয়নগরের আগে বহরু। অ্যাকচুয়ালি বহরুর মোয়াটাই সব থেকে হুম, শ্রেষ্ঠ মোয়া বলা হয়, ওখানকার গুড়টা সব থেকে ভালো, কিন্তু বড় জায়গাটা যেহেতু জয়নগর, সেহেতু বহরু থেকে জয়নগরের নাম বেশি। তো বহরু হাই স্কুলের থেকে আমার বাবা ম্যাট্রিক পাশ করেছিলেন, অত্যন্ত কৃতী ছাত্র হিসেবে। তারপর কাকাও।
আমার কাকা, সবাই, আমার সবাই কাকা ওখানে। পিসিরা সব ছোটবেলায় বহরমপুরেই পড়েছেন। বাবা যখন থার্ড ইয়ার মেডিকেল কলেজে পড়ছেন তখন কলকাতায় চলে এলেন আমার ঠাকুরদা। হুম ঠাকুরদা ওইখানে পাশেই মজিলপুর বলে একটি জায়গা আছে, হুম জেএম ট্রেনিং স্কুলের হেডমাস্টার ছিলেন। কিন্তু আমার জন্ম কলকাতাতেই। হুম আমাদের জেনারেশনের জন্ম, আমার দাদা ছিলেন আমার আগে 4 বছর আগে। আমাদের জেনারেশনের জন্ম সব কলকাতাতে। হুম কলকাতায় আমরা থাকতাম চারু অ্যাভিনিউ বলে একটি জায়গা, টালিগঞ্জে। হুম। একদম আমাদের বাড়ির এই চন্দ্রালোকের হ্যাঁ, তো থাকতো ওখান থেকে শান্তিনিকেতন। কাছে। হ্যাঁ। আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পরে উল্টো দিকের ফুটে থাকতেন ভানু বন্দ্যোপাধ্যায়, হুম উল্টো দিকে হরিনারায়ণ চট্টোপাধ্যায়, আর আমাদের বাড়ির 3টে বাড়ি আগে কবিশঙ্কর কালিদাস রায় হুম। বাড়ি। মানে এই হচ্ছে আমাদের, মানে ছোটবেলা থেকে বড় হোক। হ্যাঁ, আপনার কলেজ? আমার ভবানীপুর এডুকেশন সোসাইটি। আচ্ছা। হ্যাঁ। আর আমাদের ওখান থেকে নিউ আলিপুর স্কুলটা হেঁটে যাওয়া যেত। আচ্ছা। এখন যেটা পিচের রাস্তা হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ সেটা কাঠের ব্রিজ ছিল। হ্যাঁ। আমরা হেঁটে নিউ আলিপুর, হ্যাঁ এক তো হচ্ছে হাঁটতে ভালো লাগা, দুই হচ্ছে হ্যাঁ বাসের ভাড়াটা খানিকটা বাঁচিয়ে। হ্যাঁ। তো ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে করে তারপরে আপনি ল আবার পড়লেন, আবার ল পড়লেন। হ্যাঁ। তখন আই তো ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন যে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম না আছে। না না, না, ওটা শান্তি মামা মানে হ্যাঁ হ্যাঁ, আমার শান্তি। আমার হ্যাঁ কাকা হ্যাঁ কাকা। হ্যাঁ, কাকার আর ফার্ম। আমি যেহেতু ইনকাম ট্যাক্স করতাম, হুম। এটা একটা ওটা মানুষের, আপনার হ্যাঁ হ্যাঁ সঙ্গে চলে এসেছিল। হ্যাঁ, আপনার বিকম ছিল নিশ্চয়ই, না? বিএসসি ফিজিক্স বিএস অনার্স, ফিজিক্স ফিজিক্স। অনার্স। কি হলো, আমি যখন এটা কি করে হলো? আমি তোমায় বলি, বিএসসি জাস্ট পাশ করে আমি, দেন আই ওয়াজ অ্যারাউন্ড 23, করে আমি একটা চাকরি নিয়ে শিলিগুড়িতে গেলাম। ঠিক 2 মাসের মাথায় আমার বাবা মারা গেলেন। হুম আমার বাবা নিজে ডাক্তার ছিলেন, কিন্তু 53 বছর বয়সে চলে গেলেন। তো হুম আই হ্যাড টু কাম ব্যাক টু কলকাতা। তখন আমার এই শান্তি কাকু বললেন যে না, তোকে কিছু করতে হবে, তুই আমার ফার্মে থেকে ওনার কাজ ফার্মে শেখ। তো সবাই আমাদের দুটো ফ্যামিলি খুব মাও ক্লোজ ঢুকেছে, নেই এখনো। ঢুকেছে সবাই। শান্তি মাম, শান্তি শান্তি চক্রবর্তী মানে হচ্ছে আপনার আমার কাকা, সেজ কাকা। সেজ কাকা। হ্যাঁ, আপনার বাবা হচ্ছে মানিক হ্যাঁ, আর শান্তি হচ্ছে কাকা। ঠিক ঠিক। বুঝিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ। তো সেখানে ওনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হ্যাঁ ছিল এবং ভীষণ বিখ্যাত চার্টার্ড হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট কলকাতায়। ওখান থেকেই কাজটা শেখা, ওখান থেকেই হুম কাজটা করা। কাকারও ইচ্ছে ছিল হুম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করি, কিন্তু তখন অনেকটা বয়স হয়ে গেছে, পড়াশুনো হুম প্লাস দুম করে মাথার ওপর বাবা চলে গেলেন। হুম এমন নয় যে অভাবে কাটিয়েছি, কিন্তু বাবা যেহেতু রেলওয়েতে চাকরি করতেন, হুম প্র্যাকটিসিং ডক্টর ছিলেন না, তো হুম একটা বিরাট বিত্তবান এরম হুম। ভাবে ভীষণ সচ্ছলতার মধ্যে কাটিয়েছি। তা নয় তখনকার কত, মানুষজন যেরকম হতেন। কত একটা হেড অফ দ্য ফ্যামিলি হ্যাঁ হয়ে যেতে হলো। হ্যাঁ। আমার উপার্জনে চলে আসার বেশি দরকার ছিল, সেইটার শর্টকাট হিসেবে ল ফিজিক্স অনার্স শেষ করে এখানে ল ল লতে চলে গেলেন। হ্যাঁ, কিন্তু তারপরে আপনি ইনকাম ট্যাক্স কনসালটেন্সি করেছেন, তাই তো? হ্যাঁ, সেটা আপনি দীর্ঘদিন ধরে সেটাও করছেন। খুব দীর্ঘদিন ধরে করেছি, এবং বলতে নেই বেশ সফলভাবেই করেছি। আপনার নিজের ফার্মও হচ্ছে, একটা নিজের আমি ফার্ম হচ্ছে। চক্রবর্তী অ্যান্ড কোম্পানি। হ্যাঁ। আপনার ছেলে আলেখ্য, ওরও তো, ও ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার, ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ও শুরু থেকেই চাকরি করে, এখনো আছে হানিবেল হুম বলে একটি কোম্পানিতে, কলকাতাতেই পোস্টেড। হুম হুম। আর আপনার স্ত্রী? আমার স্ত্রী, আমার বাবা ট্রান্সফারেবল জব ছিল, কিন্তু বেশিরভাগ সময়টাই কলকাতায় কাটিয়েছেন। মাঝখানে 4টে বছর খড়গপুরে ছিলেন। সেই সময় আমার হায়ার সেকেন্ডারি, মানে 9 থেকে 11 এরকম একটা সময়। আমাদের সময় 11-এ একটা পরীক্ষা হতো, হুম হায়ার সেকেন্ডারি, ব্যাস হুম তারপরেই কলেজ। হুম। আমরা 10+2 করিনি, আমরা হায়ার সেকেন্ডারি লাস্ট ব্যাচ। ও আচ্ছা। হ্যাঁ, আমার 1976-এ হায়ার সেকেন্ডারি লাস্ট ব্যাচ এবং মাধ্যমিকের ফার্স্ট ব্যাচ, ওকে। এই পরীক্ষা হয়েছিল আচ্ছা। দুটো। তো ওই যে খড়গপুরে, আমার শ্বশুরমশাইও রেলওয়ে ডাক্তার ছিলেন, আচ্ছা। খড়গপুরে পোস্টেড ছিলেন। হুম। ওই সময় আমার ওই স্ত্রীর সঙ্গে সূত্রে আপনাদের আলাপ পরিচয়, পরিচয় আলাপ, প্রেমের বিয়ে। আপনার ছেলের তো প্রেমের বিয়ে। আমার ছেলের, হ্যাঁ, খুব কোর্টশিপটা খুব অল্প দিনের। হুম ওদের মধ্যে যখন পরিচয় হয়, তার হুম। বেশ কম সময়ের মধ্যেই বিয়ে হয়ে যায়, মানে নট ইভিন আ ইয়ার্স টাইম। আপনার ছেলের বিয়ের প্রচুর ছবি ইত্যাদি আমরা দেখেছি, কিন্তু আপনি তো বলছেন খুব স্যাড এন্ডিং। হ্যাঁ, ওদের বিয়েটা টেকেনি। হুম হুম হুম। এবং একটা স্পেশাল চাইল্ডও আছে। হ্যাঁ, ওদের স্পেশাল চাইল্ড চাইল্ড আছে। আছে, কত বছর তার বয়স হবে? এখন 10 বছর। এই আগস্টের, দিন, একদিন দিন। হ্যাঁ। এই 26শে আগস্ট ওর 10 বছর হবে। তো এর কি সম্পূর্ণ দেখো, আপনাদের? ও, হ্যাঁ,
আমাদের কাছেই মানে থাকে। স্পেশাল চাইল্ড তো খুব মানে মানে সে তার কি সমস্যা খুব আমাদের দেখো, ও কথা বলতে পারে না সেরকম নয়, কথা বলতে পারে। যখন মন মেজাজ ঠিক থাকে অঙ্কও করতে পারে, হুম, ইংলিশ লিখতেও পারে, সবই পারে। কিন্তু তুমি বুঝতে পারবে, ও তুমি প্রশ্ন করলে উত্তর সবসময় নাও পেতে পারে বা নাও পেতে পারো, কমই দেয়। কমিউনিকেশন, আই কন্ট্যাক্টটা মানে অটিজম। করে না, অটিজম। তো হি নিডস আ স্পেশাল কেয়ার, সেটা আমার ছেলে একদম প্রাণপাত করে, হুম আমার বউও তাই। হুম। আরো হয়তো ওর মাকে না পাওয়াটা সেটব্যাকটা বাড়িয়ে দিয়েছে, হতে পারে। ওর মার এই বাচ্চাটি কত বছর অবধি থাকার সময় চলে গেছে? আমার বৌমা চলে গেছেন প্রায় 3 বছর হতে চললো। 7 বছর, যখন ছেলেটি 7 বছর। ভেরি স্যাড। আচ্ছা, এই দিকটা থাক। এবারে একটু আপনার দিক, আপনার ওই নাটকের দিকে যাচ্ছি, যে আপনার সঙ্গে তো উৎপল দত্তরও পরিচয় ছিল, আপনি ওনার দলে নাটক করেছেন, হ্যাঁ। আমার সঙ্গে উৎপল দত্তর কখনো মৌখিক পরিচয় হয়নি, আমি ওরা নাটক দেখতাম, মুগ্ধ হতাম। হুম মনে মনে ইচ্ছে থাকতো যে হুম যদি এরকম একটা দলে নাটক করা যায়, কারণ হুম নাটক তো আমরা করি। আমরা হুম আমরা যে বয়সটায় কলেজ পাস করছি বা কলেজ পড়ছি, বাঙালি ছেলেরা 3টে জিনিস করতো: হুম। এরা প্রেম করতো, কবিতা লিখতো, আর নাটক করতো। হ্যাঁ, একদম, হ্যাঁ। অথবা 3টের দুটো বা এরকম একটা কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নাটকটা আমায় পেয়ে বসলো, সে সাংঘাতিক নেশা। নিজেদের বন্ধুদের মিলে নিয়ে একটা ছোট দল, হুম মুক্তাঙ্গনে। হুম তো আমরা তখন একাডেমিতে করতে পারতাম না। এইবার কি হলো, যখন আমি মানে কর্মজগৎ শুরু করেছি, সেই সময় উৎপলবাবু বম্বের একটা ফ্ল্যাট বিক্রি করা সংক্রান্ত ব্যাপারে একটা ট্যাক্সেশনের হুম। আলোচনার দরকার হলো। এই আমার ওনার সঙ্গে। সুভাদির বাড়িতে যাওয়া, তখন উৎপলবাবু মারা গেছেন। হুম হুম সুভাদির বাড়িতে যাওয়া, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে পরিচয়, এই হতে হতে। আর আমি তো নাটক করি আমাদের ক্লাবে, সেবার টিনের তলোয়ার করেছিলাম, বুঝতে আচ্ছা। পারলে? মানে ক্যালকাটা ক্লাব। হুম সেটা ওরা দেখতে এসেছিল, দেখতে খুব ভালো লাগে। এবং পিএলটির ফেস্টিভ্যালে একটাই বাইরের দলকে নাটক করতে ইনভাইট করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হুম দল, হুম চারকে বলে। এই দেখা, ওদের ভালো লাগা, তারপর আমার বললো পিএলটিতে এখন হুম যদি হুম। একটু গেলাম। মানে ওখান থেকে অফার আসছে, সেটা আমার কাছে একটা সাংঘাতিক। বিরাট হ্যাঁ, ব্যাপার, হ্যাঁ। গিয়ে কি হলো নিবেদিতা, তখন ওরা একটা নাটক তুলছেন বণিকের মানদণ্ড, আচ্ছা ওয়ারেন হেস্টিংস এর ইমপিচমেন্টের উপর। আচ্ছা। তো লবরের লেখা, ওটা উনি হ্যাঁ। তৈরি করছিলেন, করতে করতে আচ্ছা অসুস্থ হয়ে আচ্ছা পড়েন। আচ্ছা আচ্ছা। সেইটাই সো হ্যাপেন, আশেপাশের লোকজন সবাই ভালো লাগলো আমার অভিনয় বা ইয়ে। আমার প্রথম নাটকেই হেস্টিংস এর পার্টটাই আমাকে দেওয়া হলো। ওরে বাবা, হ্যাঁ। হ্যাঁ, তো বিরাট কাণ্ড। হ্যাঁ। সেইটা একটা দারুণ, কারণ উৎপলবাবু না থাকলেও আমার আশেপাশে শোভা সেন, সত্য বন্দ্যোপাধ্যায়, দীপ্তেশ ব্যানার্জি, হুম মৃণাল ঘোষ সবাই পাঠ করছে, হুম হুম বুঝতে হুম পারলে? হুম। তো সেটা একটা দারুণ শিক্ষা গেল। বড় ব্রেক। বিরাট বিরাট কাণ্ড। হ্যাঁ। তখন ওরা বললো যে তাহলে কল্লোলটা আবার রিভাইভ করি। ওকে। হুম। হুম এবং কল্লোলের যে প্রোটাগনিস্ট শার্দুল সিং, যেটা শেখর চট্টোপাধ্যায় করতেন বিখ্যাত, আমি ওই 2 বছরে গোটা 50 শো আমি শার্দুল সিং করেছি। সে তো একটা বিস্ময়, একটা হ্যাঁ। জাহাজের ডে। আমি এই ফ্রন্ট উইংসে কথা বলছি, তারপরে ডেকের সিঁড়ি বেয়ে ওকে 3তলার জাহাজের হুম ওপর, মানে কল্পনা করা হুম যায় না। হুম হুম হ্যাঁ, তারপর সেনের স্কিমের আলো, তো ওর ছেলে জয় হুম। লাইট করছে, আর আশেপাশে সব এরাও সব এই করতে করতে সাহসটা বেড়ে গেল। তাপস সেনের ছেলে, মানে তাপস সেন যিনি তো আইফেল টাওয়ারের হ্যাঁ, আলো করেছেন। বিরাট কাণ্ড। বিরাট কাণ্ড, হ্যাঁ। পৃথিবীর নাটকের লোকপ্রাণ তাপস সেনের হ্যাঁ, নাম জানা। একদম। এবং তাপসবাবুর যেটা ক্ষমতা ছিল, এই যে ধরো কলকাতায় বিস্ময়কর যে আলো করেছে, এখন তো তুমি আলো করতে তোমার খালি মনের ইচ্ছেটা প্রকাশ করা দেওয়া, বাকিটা সব বাকি সব। কম্পিউটার করে দেবে। হ্যাঁ। হ্যাঁ, তোমার আর কিছু করার নেই। উনি লিমিটেড রিসোর্স নিয়ে, হুম। মানে একটা টিনের চাকতিকে কেটে দেখিয়ে, তার হ্যাঁ। ভেতর আলো আলো ঢুকিয়ে, ঢুকিয়ে এরকম হ্যাঁ। করে ঝাঁটার কাঠি ব্যবহার করে যুদ্ধক্ষেত্র তৈরি হুম করা, হুম হুম। মানে এইগুলো ছিল ওনার সব। সত্যিকারের ক্রিয়েটিভ একদম পার্সন, হ্যাঁ। একদম না। ওর ছেলেটিও খুব ভালো ছিল জানো, হুম খুব ভালো শিল্পী ছিল। কিন্তু ওই ওই জেনারেশনটা আমাদের, আমরা অনেকগুলো মানুষকে হারালাম। ইন্দ্রাশিস ডায়েরি, হুম জয় সেন, জয়দেব বসু, কবি, হুম। এই কবি, হ্যাঁ। অনিয়মের মধ্যে পড়ে সব নিয়ে হ্যাঁ। চলে গেল, হোয়াট এভার। তো তারপর আস্তে আস্তে আমি যখন সিরিয়ালে মুখ দেখানো এবং খানিকটা পরিচিত হতে শুরু করেছি, সেই সময় তখন আমার রমাপ্রসাদ বণিক বললো আমাদের দলে একটা নাটক কর।
বাহ। হুম। সত্যজিৎ রায়ের গল্প নিয়ে আমরা করলাম অনুকূল। হুম খুব ভালো লাগলো। সন্দীপ রায় দেখতে এলেন, হুম। দেখে এসে ওর খুব ইমপ্রেসিভ লাগলো। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে কারণে ওই ফেলুদাতে। টিন্টোরেটোর যিশুতে অত বড় একটা ক্যারেক্টার হ্যাঁ হীরালাল সোমানি আমার কাজ হ্যাঁ করলো। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। তার আগে বম্বের লোকেরা পাঠ করেছে ভিলেনের রোলগুলো, এই করলাম। এই আস্তে আস্তে তারপর নাটকের সব সিরিয়াস ডিরেক্টরদের সাথে কাজ করা, সৌমিত্র চ্যাটার্জি, হুম কৌশিক সেন, সুমন মুখার্জি, হুম অবন্তী চক্রবর্তী, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, এখন যারা হুম করছে হুম হুম। মানে সবার তাদের সাথে সঙ্গে। সব করা একটা নাটক করার একটা অদ্ভুত অভিজ্ঞতা। তার মধ্যে তার সঙ্গে দেবশঙ্করের সঙ্গে পরিচয় হওয়া, সখ্য হওয়া এবং অনেকগুলো অভিনয় একসঙ্গে করা, এইটা নিজেদের মানে নিজেকে উন্নত করার একটা প্রয়াস ক্রমাগত। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার জীবনটাও অদ্ভুত, কারণ কি অদ্ভুত বলবো না, ভীষণ মানে লাকি ইন আ ওয়ে। তার কারণ যে যেভাবে পরপর পরপর আসার কথা ঠিক সেইভাবেই পরপর ঠিক পরপর ঠিক এসেছে, এবং ঠিক। তারপরে ছবিতে হ্যাঁ অশোক বিশ্বনাথন, ওটা কি আপনার হ্যাঁ প্রথম নাকি হ্যাঁ হ্যাঁ। আর একটা দুটো না আমি দেখছিলাম? তোমায় বলি, আমি যখন টেরে ট্যাক্স প্র্যাকটিস করছি, আমার তখন ডালহাউসিতে অফিস চেম্বার, তখন আমার এক ক্লায়েন্ট ছিলেন, তিনিও সম্প্রতি মারা গেলেন, হিল্লোল দাস। সে একটা ছবি প্রডিউস করলো পাপি, হুম সামটাইম ইন মিড 80s। হুম পাপি প্রভাত রায়ের ডিরেকশন। হুম তো হিল্লোলদা বললো তুই একটা পাঠ কর, হুম নাটক করে এত কর। তো সেই অভিনয় করলাম। পাপিতে বড় চরিত্র ছিল, চিরঞ্জিতের বন্ধুর ভূমিকায়। কিন্তু ওইটা করে আমি বুঝলাম আমার দ্বারা হবে না, হবে না। এটা আমার আমার কম্য নয়। প্লাস আমি তখন কাজকর্ম ছেড়ে দিয়ে এটা করতেও পারতাম না। তো আই ওয়াজ ব্যাক টু। তারপর আবার ধরো 90s-এর 96-97 নাগাদ, যখন আমার অফিসটাও অনেকটা দাঁড়িয়ে গেছে। এস্টাবলিশড, অনেকটা ইয়ে, যখন আমি জুনিয়রদের উপর রেখে দিয়ে খানিকটা কাজ করতে পারি, সেই সময় অশোক আমার ক্লায়েন্ট। হুম তিনি ওর বাবা মা আমার তো ও আমাদের একটা নাটক দেখলো ক্লাবে, তাদের ভালো লাগলো, বললো শূন্য থেকে হুম শুনতে একটা পাঠ হুম করা। হুম ওই যে ঢুকলাম না, হুম। তখনই এমন একটা টাইম যে এই প্রাইভেট চ্যানেলগুলো আসতে শুরু করলো। ওইটাই একটা মেজর ব্রেক। হ্যাঁ। তুমি যেটা বলছিলে যে অনেকগুলো কোইন্সিডেন্স আমাকে ফেভার হুম করেছে, তোমাদের এটা অবশ্যই একটা। হুম হুম। আমি ধরো তার আগে আগে এমন অনেক মানুষের মুখে শুনেছি যে আমরা ঠিক করেছিলাম আর এইটাকে পেশা করা যাবে না। হ্যাঁ। হ্যাঁ, মানে আমি বলছি even ভাস্কর মুখার্জি ব্যানার্জির মতো একজন এস্টাবলিশড অ্যাক্টরও আমার বলেছিল যে আমি ভেবেছিলাম কম্পিউটার নিয়ে একটা কিছু হুম বিয়ে করবো, এরকম করতে হবে, কাজ ছিল না। হুম হুম। উত্তম কুমার মারা যাওয়ার পর সে তো ইন্ডাস্ট্রিতে কাজ সাংঘাতিক কম। অবস্থা হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ। আমাদের সেই সময় প্রাইভেট চ্যানেলগুলো এলো আর কাজের জোয়ার তখন শুরু এসে গেল হলো। আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, আমরা সোনেক্স টোনেক্স এই একদম সেই। হ্যাঁ। একদম আমরা হায়দ্রাবাদে শুটিং হুম করছি, হুম হুম। কলকাতায় শুটিং করছি। তখন তো একটা জোয়ার এলো, এবং ওই জোয়ারে কিন্তু প্রচুর লোক তৈরি হলো, এ নিশ্চয়ই হলো, এবং তার একটা নিশ্চয়ই। একটা অন্য দিক তৈরি হ্যাঁ হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ। এবং তখন থেকে আপনি আপনি কিছু ওই যে উৎপল দত্তের ওই মজার ঘটনা বলছিলেন, একটু হ্যাঁ। একটু কয়েকটা আবার বলুন। এগুলো তো শোনা আর কি, মানে উনি জার্মানিতে গেছেন নাটক করতে, বিরাট হলেন। তো ফিরে এসে আমাদের সাংবাদিকরা খুব উত্তেজিত, কেমন হল, খুব ভালো লিফট আছে, গ্রিন রুমে যাওয়া যায়, এই সেই তো। আচ্ছা, অ্যাকোয়াস্টিক্স নাকি দারুণ, ফিস করে বললে শোনা যায়। উনি বললেন হ্যাঁ, মনে মনে বললেও শোনা যায়। ওনার তো ওনার হিউমারটা। হ্যাঁ। রসিকতা, আমি তো পিএলটিতে থাকাকালীন ওদের একটা ফেস্টিভ্যাল হতো, হুম হুম 3টে নাটক একটা যাত্রা, উনি তো হুম যাত্রাকে খুব মান্যতা দিতেন। হুম হুম বলেছিলেন বাংলার শ্রেষ্ঠ অভিনেতারা যাত্রা করে। হুম। আচ্ছা, এর মধ্যে তোমায় বলে রাখি আমি 3 বছর যাত্রাও করেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম অভিজ্ঞতা আছে সেটা পরে শুনছি। বলছি, হ্যাঁ। তো যাত্রার একজন নামকরা অভিনেতা ছিলেন অনাদি চক্রবর্তী। হুম। তার প্রত্যেকেই সন্ধ্যাবেলার দিকে একটু হতো। মদ্যপান হ্যাঁ। নিয়ে তোলো, নিজে খুব পছন্দ করতেন। তো একদিন অনাদি ফোন করেছে একটু দেরি করে, নটা বারো, দাদা অনাদি বলছি। হ্যাঁ বলো। কি গন্ধ। এই সবগুলো তো ভীষণই দারুণ। এবং উৎপল দত্ত স্ক্রিপ্টে
তো ভুরি ভুরি হুম, মজা, ভুরি ভুরি মজা, হ্যাঁ। সিরিয়াস একটা জায়গায় টুক করে এমন একটা ছোট্ট অদ্ভুত মজা, অদ্ভুত হ্যাঁ। সব দিয়ে দেন না, হ্যাঁ, হ্যাঁ। মানে ওটা কিন্তু আপনার মানে আমি বলছি না যে ওটা থেকে এটা বলছি না, তো আপনার অভিনয়ের মধ্যেও কিন্তু ওই মজাটা আমরা টুকটাক পেয়ে যাই। হ্যাঁ, সুযোগ আপনি, থাকলে আমাদের ওইটা প্র্যাকটিসের মধ্যে পড়েছে তো আমার, হ্যাঁ ওটা, সুযোগ ওটাতে আপনি, থাকলে হ্যাঁ মানে সিরিয়াসনেসের মধ্যে একটা ছোট্ট মজা ওটা ঢুকে যায়। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি তো আমি ব্যারিকেড নাটকের একটা হ্যাঁ, সংলাপের অংশ বলি। একটা মার্ডার মিস্ট্রি সলভ করতে একজন জার্নালিস্টকে পাঠানো হয়েছে। হুম হুম তুমি যাও আজকে গিয়ে আজকে সন্ধ্যের মধ্যে রিপোর্টটা দেবে, সন্ধ্যেবেলার পেপারে বেরোবে। বললো, না তো অনেক সময় লাগবে, ইনভেস্টিগেশন অমুক তমুক, সম্ভব না। বলে কি সম্ভব না, ভালোভাবে কাজ, না না সম্ভব। তুমি না খ্রিস্টান, তুমি বাইবেল পড়ো না? জানো ভগবান পৃথিবীটা মাত্র 7 দিনে তৈরি করেছিলেন? তো বলে, স্যার আপনি পৃথিবীটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখেছেন? হুম। মানে মানে সেটা খুব ভালো তৈরি হয়েছে বলা যায় আর কি। এরকম হ্যাঁ এরকম মানে হ্যাঁ এরকম উইট তুমি হ্যাঁ, কজনের মধ্যে পাবে? সত্যি তাই। ভারতবর্ষের হ্যাঁ হ্যাঁ, শ্রেষ্ঠদের মধ্যে তুমি একজন। সত্যি তাই, সত্যি তাই, তা হ্যাঁ আমাদের সৌভাগ্য হয়েছে এই মানুষগুলোকে স্টেজে দেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাপিয়ে বেড়াচ্ছে, টিনা তলওয়ারের ওই অভিনয় করছে, হুম অজিতেশ বন্দ্যোপাধ্যায় পাপ পুণ্য দেখছি, ম্যাজিক দেখছি। হুম ইভেন ধরো ওই জগন্নাথ মারিচ সংবাদ যখন প্রথম শো হুম হলো, হুম হুম আমরা দেখছি, তো হুম সব তো মানে চোখের সামনে। আর সেই অরুণদার ডিরেকশনে এখন হুম কাজ করি, হুম। উনি অভিনয়ের শেষে আমাকে বাহবা দেন, প্রশংসা করেন। এই কি একজন পাওনা অভিনেতার গো, কাছে এর কে থেকে আবার। বড়। ফলে আপনাকে এই সিনেমার বা টেলিভিশনের জগতের মানুষজন খুব সহজে জানেন যে এটি বিশ্বজিৎ দা আছে, ও ঠিক আছে, তাই তো? এইভাবেই না, খানিকটা আমার আমার নিজের খুব ভয় হয়। আমি তো উম, খুব নার্ভাস অ্যাক্টর। হ্যাঁ যত হ্যাঁ। দিন যাচ্ছে তত বেশি তো নার্ভাস হচ্ছে। মিঠুনের সঙ্গে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা একটু খুব শুনুন। ভালো, খুব ভালো। হি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন হুম অ্যান্ড আ ওয়ান্ডারফুল কো অ্যাক্টর। হুম আমার মনে আছে হাদাবোদা বলে একটা শুটিং করছে, একটা ছবির শুটিং করছি, তো আমার উল্টো দিকে ওর ইয়ে আমাদের ক্লোজ যাচ্ছে হুম মিঠুনের। বা আমাদের এখানে অনেকেই আছে একটু সিনিয়র হয়ে গেলে কিউ দেয় না, হুম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটা দিয়ে। তো মিঠুন বসে কিউ দিচ্ছে, আমি বললাম তুমি যাও না, তুমি করো না দাদা, তো তোমার কিউটা ভালো না হলে আমি পাঠ করতে পারবো না, তো আমিও তোমায় ভালো কিউ দেবো। তুমি এখন এটা বিশ্বাস করো, হ্যাঁ, হিরো হিট হয় না, ছবি হিট হয়, ঠিক বলেছেন। ছবিটাকে ভালো করতে হবে। এই যে ঠিক, কনভেকশন, হ্যাঁ। এই যে দারুণ। মিঠুনদার মতো কেউ হবে না আমার আহ সঙ্গেও, মিঠুনদার আরে বাপরে, ওরকম মানুষ আমি একটা হবে না কথা বলি, আমরা রাঁচিতে ভারতবর্ষে, একদম, বাঙালির মধ্যে, হ্যাঁ আমি রাঁচিতে একটা হ্যাঁ সিনেমার শুটিং করছি। সেই সময় বম্বেতে একটা কিছু ডিসপিউট হচ্ছে, কোনো একটা শুটিং, বড় বাজেটের ছবি, হুম হুম খান মাই নেভিস খান ফান এই ধরনের একটা কিছু। টেকনিশিয়ানরা শুটিং বন্ধ করে দিয়েছে, হুম 3 দিনের পেমেন্ট বাকি, তারা করবে না বলেছে। এবার মিঠুনের কাছে ফোন গেছে, সবটা শুনেছে, শুনে ওদের টেকনিশিয়ানদের যে হেড, তাকে ডেকে বলেছে যে তুই কর, কালকের মধ্যে পেমেন্ট না এলে, ও প্রডিউসারের সাথে কালকের মধ্যে পেমেন্ট না এলে আমি দেখছি। টেকনিশিয়ানরা তোকে হ্যাঁ, ভগবান ভাবে। আমি বলছি সেটাই, কালকের মধ্যে পেমেন্ট না হলে আমি দেখছি, আমাকে বলবি। বলছে ডিরেক্টর, মানে আমাদের ছবির যে ডিরেক্টর, সে বললো যে এই যে টেকনিশিয়ানরা রাজি হলো না। কেন জানেন তো? এটা কিন্তু অনেক বড় অভিনেতা বললে রাজি হতো না, মানে সালমান খান, শাহরুখ খান এদের কথায় রাজি হতো। মিঠুনের কথায় কেন রাজি হলো? কারণ ওরা জানে যদি লোকটা ফেল করে, মিঠুন এই টাকাটা দিয়ে টাকাটা দেবে। দিয়ে দেবে। কি কনফিডেন্স হবে না? হ্যাঁ, মানুষ হিসেবে কোন পর্যায়ে আছে! মানুষ কোন পর্যায়ের আরে মানুষ, হ্যাঁ। বাপ রে বাপ, ভাবা যায় বম্বের এরা ফোন করে ওনাকে বলছে। বুঝছি। আর একটা কথা বিশ্বজিৎ দা, আমি অবাক হয়ে গেছি, আমি যখন ইন্টারভিউ করতে গেছি, আমি আনন্দবাজারে যখন ছিলাম, ওরা তো শ্যাডো রাইটিং করতাম ওনার, ফলে দীর্ঘদিন ধরে ওনার যখন এখানে পিয়ারলেসে থাকতেন, যেতাম, কথা বলতাম মিঠুনদার সঙ্গে। আমার হাজবেন্ড মিঠুনদার ওখানে গিয়ে মিঠুনদাকে নিয়ে বই লিখেছে উটিতে গিয়ে, তো পরিচিত, মানে জানাশোনা। তারপরে দীর্ঘ ধরুন 12-14 বছরের একটা গ্যাপ, এইবারে আমি অনলাইন করেছি। এবার মিঠুন চক্রবর্তী আমার মতো তুচ্ছ লোককে মনে রাখবে, এ তো আশা করাটা ঠিক নয়। তা আমি আর অত ইয়ে করিনি, তা আমি প্রপার ওয়েতেই ওনার কাছে গেছি। ওনার ওখান থেকে ফোন করে বলে হ্যাঁ আসতে বল, তা আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে সবাই মিলে গেছি, গিয়ে এটা কোথায়, বসেছে বম্বেতে না উটি? এইখানে কলকাতাতে। আচ্ছা আচ্ছা, কলকাতায় প্রিয়ালিস। যখন, হ্যাঁ, ওনার এই সন্তান, তারপরে আরো অনেকগুলো ছবি হচ্ছিল না, পর পর হুম, করছিলেন।
তখন আমি বলছি আমার এরকম চ্যানেলে আমি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে রেখেছিলাম, তো অ্যাসিস্ট্যান্ট ফোন করে আমাকে একদিন ডাকলেন। আমি গেলাম, উনি তখন থাকেন ওই নিউ টাউনের একটা ফ্ল্যাটে, ওই সুকান্তদার ফ্ল্যাটের নিচে ফ্ল্যাটে থাকতেন। তা আমি গেলাম, গিয়ে বাইরে বসে আছি, তো আমার হাজবেন্ডের সঙ্গে খুব ভালো সম্পর্ক আর কি। এবার যাওয়ার সময় বলে ওই সব মিষ্টি ফিষ্টি নিয়ে যাব না, উজ্জ্বল আর চানাচুর ভালোবাসে। মানে এত উজ্জ্বল আর চানাচুর এটার উপরে একটা বয়ামে করে নিয়ে আমরা গেলাম। বলে অত ওনার সঙ্গে ফ্যান্সি হলে হবে ঠিক না। ঠিক। হ্যাঁ, তো যাই হোক, তো গেলাম, আমরা বসে আছি, তো উজ্জ্বল ব্যাপার ডাক ভেতরে ডাক, বেডরুমে খাটের উপর সবাই মিলে বসে উজ্জ্বল আর চানাচুর এনেছিস, দে 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 বলে একটা ওই স্তরের মানুষ চা খাচ্ছেন, ও গেছিল মানে আমি না সত্যি বলছি যে ও কোনো ছবি তোলা কে এটা, ওকে জিজ্ঞেস করলাম যে আমাদের আচ্ছা আচ্ছা, মানে অ্যালাউ করছেন আমাকে, আমার ছেলে হাজবেন্ড সবাই মিলে ছবি তুললাম, গল্প করলাম, মানে ধরুন 1 ঘন্টা মতো গল্প করার পরে বললো চ তোর কি প্রশ্ন আছে, চল বাইরে ঘরে গিয়ে বসে করবি, মানে সো নাইস অফ হিম, মানে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমি জানো কোনো নিবেদিতা, খুব বড়রা বোধহয় পারে, এইটা হয়। খুব বড়রা পারে। আমি তোমায় বলি, আমাদের তো রবি ঠাকুরের হ্যাঁ সান্নিধ্য হ্যাঁ আসেনি, আমাদের হ্যাঁ সৌভাগ্য হ্যাঁ হয়নি। হ্যাঁ আহ, একজন মানুষ সে খুব কাছ থেকে পেয়েছি, সৌমিত্র চ্যাটার্জি। হ্যাঁ, সেও তো একটা বিরাট মানুষ, সত্যি। বিরাট সারা হ্যাঁ পৃথিবীর। হ্যাঁ হ্যাঁ সৌমিত্র চ্যাটার্জির মৃত্যুর পর আমরা বুঝতে পারলাম কত বড় মানুষ ছিলেন, সারা পৃথিবীর প্রেস কভার করতেন। হুম, সেই লোকটা এত সহজ, এত হ্যাঁ ওরে সত্যি। বাবা, সন্ধ্যাবেলা মুড়ির সেখানা নিয়ে বসে, হ্যাঁ, হ্যাঁ, কোথায় এসি আছে নেই, ওসব ফ্যান আছে, কিচ্ছু না, খাটের চেয়ার অমুক তমুক, কোনো কমপ্লেন, কমপ্লেন নেই। কমপ্লেন। শটটা দিয়ে এগো ঠিক আছে, হ্যাঁ বাচ্চা ডিরেক্টরকে জিজ্ঞেস করে। হ্যাঁ, একদিন একবার উনি বড় পাখার বা সামনে বসে আছেন, ঘামছেন না, উনি বলেছেন যে এটা কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় হাওয়া খাচ্ছে না, জামাটা যাতে শুকনো থাকে শুটিং এ, না সেই জন্য, নয়তো আমি ভেতরেই বুঝতে পারতাম, ঠিক মানে ঠিক ঠিক। সো দারুণ দারুণ গ্রাউন্ডেড। দারুণ দারুণ। আমার এটা খুব এইটা একটা বড় ছিল। সৌভাগ্য যে হ্যাঁ, ওনাকে অনেকটা সময় পেয়েছি। শীর্ষেন্দুদা, আমি বলছি শীর্ষেন্দুদার সঙ্গে আমি তো হ্যাঁ, আনন্দবাজার, তোমরা তো হ্যাঁ, আমাকে তো মেয়ে তুললো, ওর মেয়ে আমার বন্ধু শীর্ষেন্দুদার, দেবলীনা না? হ্যাঁ দেবলীনা, হ্যাঁ। এবারে শীর্ষেন্দুদা, শীর্ষেন্দুদার সঙ্গে দেখা হলে, আর শীর্ষেন্দুদা জানেন তো আজকাল একটা ব্যাপার হয়েছে যে ইয়ে না করে, মানে ছবি না তুলে যাওয়া যায় না, বলে হ্যাঁ জানি অসুখটা করেছে, দাঁড়াও জামাটা পরে নি। মানে মানে সেই সুনীল দা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা সুন্দর ফুচকা করে দাও একটা, হাত বাড়িয়ে খেয়ে নিলে। আমি বলছি তাই বলছি, খুব প্রকৃত বড়রা বড়রা পারে, কিন্তু এটা পারে। খুব বড়রা পারে। আমি সৌমিত্রদাকে মানে আমাদের একটা পারিবারিক বন্ধুত্ব ছিল, হুম হুম বাবাকে অসম্ভব শ্রদ্ধা করতেন, হুম মানিদা বলে রাখতেন। এবং পরের দিকে যখন আবার আমি অভিনেতা হিসেবে পরিচিত হলাম, আমরা টানা 4 বছর কিং লিয়ার করেছি। কেগলিয়ার, হ্যাঁ, হ্যাঁ সুমনের ডিরেকশনে উনি লিয়ার হ্যাঁ করতেন, হ্যাঁ আমি হ্যাঁ। গ্লস্টার করতাম এখন লিয়ারে। কেরিয়ারটাতে অঞ্জনা করছেন না আবার? হ্যাঁ, ও বলেই ছিল লিমিটেড কয়েকটা শো হ্যাঁ হ্যাঁ করবে, হ্যাঁ বোধহয় 5-6টা করলো কি। হ্যাঁ, করেছে হ্যাঁ, বোধহয়, হ্যাঁ। ওরা আর আমাকে তো অন্তত বললো যে, কে যেন বলছিল বারবার যেতে, ওদের মধ্যে একজন বলছে আর আর তো সুদীপা বা হ্যাঁ, কেউ গেছিল, হ্যাঁ। হ্যাঁ, কেউ একজন বললো আমাকে যেতে লাস্ট শোটাতেই, বলে ও ও উনি না, কমলিকা বলেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি প্রত্যেকটাই লাস্ট বলছেন। উনি তো এভারগ্রিন না। এইটা অঞ্জনের, শোনো অঞ্জনকে, অঞ্জন তো গ্রেট, হ্যাঁ, গ্রেট। গ্রেট। তো অঞ্জনের সাথে আমার অনেক পরের দিকে কাজ হলো, দেখা হলে ভালো হবে, অমুক আপনি তো বং করবো। কানেকশন করেছেন। হ্যাঁ ওইটাই ওইটাই হ্যাঁ ওইটাই হ্যাঁ লং কানেকশন হয়ে যাওয়ার পর যখন হলো, তখন ও একটা টেলিফিল্ম করছে, নীলিমায় নীল নাকি ওরকমের, হ্যাঁ নীলিমায় নীল, মমতা শঙ্কর। আমার একটা সিরিজ সিকোয়েন্স ওকে থ্রেট করছে, আমার নিজেরও সেটা খুব পছন্দের অ্যাক্টিং, তুমি যদি কোনো সময় দেখতে পারো, আমার আচ্ছা, ধারণা ওরা মনে থাকবে হয়তো ইয়ে। হ্যাঁ ব্যাংককের মতো, হ্যাঁ। তো আমি অঞ্জন গল্পটা কি, আমি তোমার একটা সিকোয়েন্স না, তবু তোমার টেলিফিল্ম করছে, আরে ধর তুমি শুটিং এ পৌঁছলাম, মমতো, হ্যাঁ আরে অঞ্জন মানে গল্পটা কি হয় বলো, হ্যাঁ শোনো আজকে তো বলতেই হয়, গল্পটায় না অ্যাকচুয়ালি কিছু হয় না, কিছু হয় না। তো তাহলে আমি, হ্যাঁ তোমাকে দিয়ে এটা শেষ করবো আমরা আমরা সেরকম, তাহলে শেষটা কি হয় বলো, শেষ শেষটা তো কিছু হয় না। বদমাইশি তুমি এরকম, মানে খুব বড় ইন্টেলেকচুয়াল না হলে এরকম ভাবে করতে পারো।
হ্যাঁ। আবার দেখো সন্দীপ রায়, হ্যাঁ হ্যাঁ, কত কত বড় একটা ভীষণ মানুষের একটা, হ্যাঁ, কি মাটির মানুষ সরল, বাবু, মানে হ্যাঁ, তুমি, সত্যি তো। এবং তার আমি তো ওনার ইন্টারভিউতে শুরু করেছি আমার চ্যানেল। বাবা, নিশ্চয়ই আমাদের গর্বে। হ্যাঁ, ওর ভদ্রতায় তুমি না ফ্লোরে তুমি লজ্জিত লজ্জা হয়ে পাবে যাও। যে আমি কি বোধহয় কখন। তার বউ এসে খাবার দিয়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ এই হ্যাঁ অদ্ভুত কোনো অসুবিধা হচ্ছে, সেটা হ্যাঁ, আমাদের যাই বলে না, খালি নয়, সবাইকে, হ্যাঁ। একদম। আর আমরা টেন্টর যিশুর একটা সিকোয়েন্স আছে, ওই ফাইটার একটি ছেলে হুম টেবিলের তলায় বসে হুম হুম। বসে আছে, দু তিনটে রিটেক হয়েছে, ও বারবার বলছে বেরিয়ে এসো, কষ্ট হচ্ছে না তো ভাই, বলো, তারপরে ব্রেক দেবো, তারপর করবো। হ্যাঁ, Fantastic. এগুলো এগুলো অন্য লেভেলের সত্যজিৎ ভদ্রতা। রায় শুনেছি উনি দরজা অব্দি এগিয়ে দিতেন, হ্যাঁ হ্যাঁ দরজা হ্যাঁ, থেকে রিসিভ করতেন। ওটা ফ্যামিলি খুব টাইপ। বড়রা পারে বুঝতে। বড়রা এবং এত হ্যাঁ, এত হ্যাঁ, মানে নিশ্চয়ই সুন্দর হতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আমরা প্রচুর। দুটো জিনিস বলি যখন নিজেদের মধ্যে আলোচনা হয়, যে এদের ইয়েটা ছেড়ে দাও, যে আদারওয়াইজ যারা একদম হার্ডকোর কমার্শিয়াল ছবি করে তাদের হাতে তুমি সেফ, হুম যে টাকাটা বলেছে সেটা পাবে, হুম যবে দেবে বলেছে তবে পাবে, ছবিটা তোমার মন মতো হবে না। আর মাঝামাঝি একটা স্তর আছে, হ্যাঁ, বুঝতেই পারবে না কি হয়ে গেল, বুঝতেই পারবে না। টাকা এলো কি এলো না জানা যায় হ্যাঁ, পাওয়া যায় না, হ্যাঁ। তবে টেলিভিশন আসার পর হুম এই পেমেন্টের দিকটাও অনেক স্ট্রিমলাইন্ড হয়ে গেছে। হুম হুম তার কারণ হচ্ছে এখানে একটা ইকোনমিক্স হুম আছে। টেলিভিশনের টাকাটা তো হোয়াইট, হুম, পুরো টাকাটা মানে চ্যানেল হোয়াইটে পায় হ্যাঁ, বিজ্ঞাপন দাদার থেকে, সেটা আবার সেটা ওইটা। আমরা হোয়াইটে পাই, হুম ফলে তো ট্রানজাকশনটা অনেক ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হুম হুম হুম, কিন্তু এর আগে যে 80 ভাগ ক্যাশে হ্যাঁ হ্যাঁ, ওগুলো জমা গন্ডগোল খরচ হতো, হ্যাঁ। এরকম হতো, এই আমার মনে আছে মন্টু আমাকে বলেছিল, সৌমিত্র মুখার্জি, হুম এক প্রোডাকশন ম্যানেজার, আমাকে কত ধরো 2000 টাকা দিচ্ছে এরকমই, আমাকে সামনে দাঁড় করিয়ে বসতে বলে, সামনে দাঁড় করিয়ে না গুনছে, আবার তারপর মন্টু বলছে কি আপনার কি অসুবিধা হচ্ছে ঘুরতে, ঠিক আছে তো দেখেন, না ঠিক আছে নিন। ও, আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন কেন, টাকা দেওয়ার সময়? কষ্ট হচ্ছে দিতে। ধরো আমি তোমায় বলি, আমরা তো ছোটবেলা থেকেই দেখে এসছি অভিনেত্রী সংঘ, শিল্পী হুম, সংসদ, ক্ল্যাশ, ফ্ল্যাশ, কিন্তু কর্মজগতে কখনো এটার প্রতিফলন ছাপ পড়েনি, হ্যাঁ। কখনো না। আমার মনে হয় সৌমিত্র দাদার মুখের একটা গল্প বলি, তুমি আর্টিস্ট ফোরামের একটা ছবি আছে, সৌমিত্র চ্যাটার্জি পায়ে হাত দিয়ে উত্তম কুমার হ্যাঁ হ্যাঁ, ফ্রেমে বিখ্যাত ছবি। বাঁধানোর মতো ছবি। এটার ঘটনাটা হচ্ছে যে পয়লা বৈশাখ বসুশ্রীতে একটা বিখ্যাত হুম জলসা হতো হুম মন্টু বসুর নেতৃত্বে, আমি সেইখানে উত্তম কুমারকে দেখেছিলাম। যাই হোক, বলছে তখন অভিনেত্রী সংঘ আর শিল্পী সংসদের খুব ইগোর কটাকটি, ক্ল্যাশ। হ্যাঁ। ভানুদা বসে আছেন, শৈলেন্দা বসে আছেন, দুজনকে প্রণাম করে উত্তম দাকে টপকে গিয়ে আর একজনকে প্রণাম করেছে। উত্তম দা আমার বলছেন, এই যে বড় দাদাকে যে প্রণাম করতে হয়, এটা কি শিখিয়ে দিতে হবে? বলে ওই যে বললো না, ওই সমস্ত মানে গোলে জল হয়ে গেল, হ্যাঁ এসে প্রথমেই পায়ে হাত দিয়ে প্রণাম হ্যাঁ তোলে, হ্যাঁ হ্যাঁ, তারপর জড়িয়ে জড়িত ধরে। হয়েছেন, হ্যাঁ। এটা একটা বিখ্যাত, হ্যাঁ। এইটা কিন্তু উত্তম কুমারই করতে পারতেন বোধহয়, না? আরে বাবা, তুমি ওই তরুণ মজুমদারের সিনেমা পাড়া দিয়ে পড়বে, ওটা, হ্যাঁ। আরে বাবা তরুণ মজুমদারের, আপনি তো তরুণ মজুমদারের হ্যাঁ কাজ করেছেন। হ্যাঁ নিশ্চয়ই, আলো, না? হ্যাঁ না, না, আমি করেছি চাঁদের, চাঁদের বাড়ি, পাহাড়, চাঁদের বাড়ি। এবং আর একটা খুব বড় পাঠ করেছিলাম, সেটা হচ্ছে তোমার উম, ভালোবাসার অনেক নাম। হ্যাঁ, আমি ঋতুপর্ণ ঘোষের আচ্ছা, সাথে কাজ করেছি, অন্তর্মহলে, আমার সঙ্গে হ্যাঁ। করেছি। হ্যাঁ, যেটা আপনি তরুণ মজুমদারের বইতে হ্যাঁ, বলছিলেন। তাতে লেখা আছে যে তরুণ মজুমদারের প্রথম ছবি মানে যাত্রীকের নামে তখন, সেটা উত্তম কুমার সুচিত্রা সেন, খুব ভালো, খুব হিট, উনি আবার হিট কথাটা লেখেননি, উম, সফল বাবা, হয়েছিল, তো খুব হ্যাঁ, modest, সফল হয়েছিল, মানুষের ভালো লেগেছে, এই যে। তো পরের স্ক্রিপ্ট রেডি করতে বলেছে, প্রডিউসার বলেছে রেডি করুন, তো ভালো গল্প খুঁজছেন উনি, হুম, ভালো গল্প কোথায় কোথায় কোথায়, তো অনেক খুঁজে খুঁজে আংটি চাটুর্যের ভাই হুম, মনোজ বসুর হ্যাঁ, একটি ছোট গল্প, হ্যাঁ, তার থেকে উনি পলাতকের স্ক্রিপ্ট করলেন। আচ্ছা, আর প্রডিউসার ফোন করছে, হ্যাঁ স্ক্রিপ্ট হ্যাঁ, কোথায়, স্ক্রিপ্ট কোথায়, বলে দিচ্ছি দিচ্ছি। এবার স্ক্রিপ্ট লেখা হয়ে যাওয়ার পর হুম উনি জানিয়েছেন আমার স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, হুম তাহলে শুটিং এর
বলে শুটিং এর তো তাহলে আগে উত্তমের ডেটটা নিন। ও হ্যাঁ তো আমার জিজ্ঞেস করছে, এর মধ্যে একবার দুবার তরুণবাবুর সাথেও দেখা হয়েছে, বলছে এই রে, কি হলো, হ্যাঁ ডেট হ্যাঁ ডেট কোথায়? তো প্রডিউসারকে তরুণ মজুমদার বলেছে, দেখুন আমি না এই ছবিতে উত্তম কুমারকে হ্যাঁ হিরো ভাবিনি। হ্যাঁ সে কি, উত্তম কুমার রাজি আছেন, আপনি একটা ছবি করালে কে, আপনি কি বলেন, কাকে ভেবেছেন? হুম অনুপ কুমার। হুম তারপর আর কথাটা কিছু এগোয়নি, ভদ্রলোক ফোনটা রেখে হ্যাঁ দিয়েছে, রেখেই দিয়েছে। হ্যাঁ আর তরুণ মজুমদারের দেখো ওইরকম হ্যাঁ একটা, হ্যাঁ ওটা হ্যাঁ ওকেই করাতে, ওকেই করবেন উনি। উপায় না পেয়ে হুম, NT1 স্টুডিওতে উত্তম কুমারের সঙ্গে দেখা করলেন। হ্যাঁ উত্তম কুমার দেখি, ভাই বলুন ডেট ফেট গুলো নিন, আমি তোদের ডেকে পাঠিয়েছি ডায়েরিটা নিয়ে। না দেখুন না, পরের স্ক্রিপ্টটা তো লেখা হয়ে গেছে। বলে হ্যাঁ শুনলাম তো, কবে? যাক, বলো আমি না আপনাকে হিরো ভাবিনি। একটুখানি, ও আচ্ছা, তো কাক মানে কাক, তো ঠিক আছে আপনি করুন, শুরু হুম, করুন না, হবে না তার কারণ আমার কে হিরো শুনে প্রডিউসার রাজি হচ্ছে। বললো, কেন, কে হিরো? অনুপ কুমার। বল দেখুন, অনুপ অত্যন্ত ভালো অভিনেতা, কিন্তু আপনি শিওর তো একটা ছবির হিরো করছেন, মানে খুব হুম। ইয়ে অনুপ কুমার। বললো হ্যাঁ, উনি যদি করেন তবে আমি করবো, নাহলে এই ছবিটা করবো না। কি কনফিডেন্স! এবার উত্তম কুমার বললেন, চলুন আমি অনুপকে গিয়ে বলবো, এই আমি প্রডিউসারকে গিয়ে বলবো। ও, উত্তম কুমার প্রডিউসারকে কনভিন্স করায় যে যাকে কাজ করছে তাকে দিয়ে ছবি করা। এইগুলো অন্য এবার জাতের। পরে ভি শান্তারাম এসে যান, সেটা আলাদা হ্যাঁ, কথা, কিন্তু উত্তম বাবু টুক দ্য ইনিশিয়েটিভ যে যে অনুপ কুমার, প্রডিউসার, হ্যাঁ, ভাবতে পারো, ভাবা যায়। সাধারণ। অসাধারণ, কি সমস্ত সব ঘটেছে না আমাদের। আমি তো আমার অভিনেতা অভিনেত্রী বন্ধুদের সকলকে বলবো যে সিনেমা পাড়া দিয়ে এটা পড়া উচিত, হুম ছবির হুম অনেক হুম কিছু। হুম হুম। আর একটা জিনিস আমি তোমায় বলি, এই ফাঁকে বলে ফেলি, হ্যাঁ বলো বলো বলো। যে আমাদের অনেক সময় খুব শুনতে হয় আমাদের ব্যাচের লোকদের, অনেকের কাছে, সবার কাছে না, বা আরো এই যে কাজের ছেলেরা মন দিয়ে অভিনয় করে না, দে আর নট গুড। আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। হুম আমি খুব পজিটিভ মাইন্ডেড লোক, শুধু তাই জন্য নয়, আমি দেখি অনেক ভালো ভালো সুন্দর সুন্দর অভিনেতা হুম অভিনেত্রীরা হুম এসেছে, হুম হুম। খুব ভালো করছে। এখন ধরো টেলিভিশনের যে চাহিদা, তার মতো করেই তো অ্যাক্টিংটা করতে হবে। ওরকম একটা সেটাই, হাই স্ট্রাং ড্রামায় তুমি তুমি তো কি খুব করবে? স্বাভাবিক অ্যাক্টিং হ্যাঁ, করলে তো হবে একটু না। মুখ কোচকানো, পাশ তাকানো, যাটা তাকে বলবে তার সেটা করতেই হবে। বিলিভেবল, কিন্তু ওরা আবার দেখিয়ে দিচ্ছে ওই ওটিটি প্ল্যাটফর্মে, নিশ্চয়ই ওখানে দারুণ দারুণ দেখিয়ে দিচ্ছে যে কি দারুণ দারুণ কিভাবে অভিনয় অভিনয় করে করছে। বল, এখন ভালো ভালো ছেলে পুলে খুব এসছে, ভালো, খুব খুব ভালো, ভালো ভালো খুব ছেলে ভালো। পুলে। তারা এইটার জন্যেই এসেছে, হ্যাঁ ভেরি ফোকাস। তারা সারা পৃথিবীর ছবি দেখে। হ্যাঁ, এইটা খুব বড় হ্যাঁ, একটা, এটা খুব হ্যাঁ বড় বড় একটা একটা জিনিস। ব্যাপার। আপনি জুলফিকার করেছেন, হ্যাঁ, সেটা একটা ছোট খুব পার্ট ছোট করেছে, হ্যাঁ, চরিত্র। হ্যাঁ। তো ওই যেটা সৃজিতের, বললাম, হ্যাঁ জুলফিকারে প্রায় উপস্থিতি প্রায় নেই বললেই চলে, কিন্তু করেছে, আমি একদিনে হ্যাঁ কাজ হ্যাঁ করলো। হ্যাঁ হ্যাঁ সৃজিতের হলো কি, সৃজিত যখন কলকাতায় হ্যাঁ, এলো, ওর মজাটা একটু শুনি। সৃজিত যখন কলকাতায় এলো, তার আগেও ব্যাঙ্গালোরে থাকতো, হুম, ব্যাঙ্গালোরে চাকরি করতো, এবং ওখানে নাটক করাতো। হ্যাঁ ওখানে ফেলুদার একটা নাটক করেছিল, বরুণচন্দ্র হুম, করেছিল ফেলুদা, এবং পরমব্রত করেছিল তোপসে। তোপসে। এইবার ও কলকাতায় একটা স্ক্রিপ্ট নিয়ে এলো, তাতে অঞ্জন দত্তকে, ওর খুব প্রিয় অভিনেতা, কারোর সাথেই পরিচয় নেই, হুম বললো এরকম ব্যোমকেশের একটা গল্প, আপনাকে ব্যোমকেশ করতে হয়। তখন অঞ্জনের সাথে আমার অনেক কাজ, অনেক হয়ে যায়। অঞ্জন আমায় ফোন করে বললো যে দেখো, একটা বড় ক্যারেক্টার হচ্ছে অজিত। হ্যাঁ অজিত হুম তো, বললো, না এখানে অজিতের প্রোটাগনিস্ট, ব্যাপারটা তোমায় করতে হুম হবে। হুম আমি ঠিক আছে, একদিন মিট করি সাধারণ অ্যাভিনিউর ইনথালিয়াতে। আমি যখন গেলাম, অপরিচিত একটি ছেলে বসে আছে, সুজিত মুখার্জি, ইয়ে। তো গল্পটা বললো ভীষণই ইমপ্রেসিভ, দারুণ। তারপর আমি স্ক্রিপ্টটা দিল, ইংলিশ স্ক্রিপ্ট। আলাম ইংলিশ নাটক করিনি কখন, একটা বড় রোল বললো, তুমি তো অঞ্জনদা বললো তুমি আলাম একটা পোর্শন বললাম, কিংবা আমার আর্গুমেন্টে প্রফেশনালি করলাম, আলাদা নাটক করতে গেলে আমাকে তো আমি যে তো পারবো না, করতে পারবো না। তো সেইটা ফাইনালি, সে তো মজার, মানে রিহার্সাল হলো, সৃজিত কিন্তু আমার আর ছাড়লো না, তোমার কিন্তু তো আমার সঙ্গে একে কাস্টিং, ওকে কাস্টিং, তাকে ফোন করা, অমুক তমুক করা। করে নাটকের 7 দিন আগে যথারীতি অঞ্জন বললো আর করবে না, সে অঞ্জনই পায়। হ্যাঁ, বিপ্লব দাস আপনি ঠিক ওর মতো করেই বললেন। আচ্ছা কেন? সহজ ভাবে করবো আর করবো নাটা একভাবে বলতে পারে, হ্যাঁ, এটা অঞ্জনই পারে। হুম তো তাতে বিপ্লব দাস তো অজিত
সরে গেল। আহ, তো ফাইনালি অজিতটা করলো সৃজিত নিজে, ভালো অভিনেতা তো। হুম আর এই ব্যোমকেশের জন্য নিয়ে আসা হলো ব্যাঙ্গালোরের একটি ছেলেকে। হুম কিন্তু আমি থেকে গেলাম এবং শুধু তাই না, একটা ছোট পাঠ করলাম। হুম। এবার তারপর থেকে সৃজিতের একটা বক্তব্য ছিল যে তুমি আমার লাকি প্রত্যেকটা ছবি ভাস্কর, সব কথা ছবি দেখ। একটা একটা করে কিন্তু সেটা একটা পর্যায়ের পরে আর হয়নি, হয় না। গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন কোন ছবির সঙ্গে আপনি যুক্ত এই আমার মুহূর্তে? মানে ধরো হলে চলছে যদি বলো, দুটো ছবি হচ্ছে, একটা ভূতপূর্ব আর একটা ডিয়ার মা। হুম। ডিয়ার মাটা দুটো তাই, অনিরুদ্ধ, হ্যাঁ। হ্যাঁ, প্রশংসিত হয়েছে মানে বলে। এমন কোন ছবি এখন আসে না যেটাতে বিশ্বজিৎ না চক্রবর্তী থাকে না, সেইটা প্লাস এখন, একটা এটা। আপনি কি লাকি চার্ম? না সেটা একটা সময় ছিল, জানো, একটা সময় হ্যাঁ ছিল, হ্যাঁ। এখন নয়। এখন নতুন খানিকটা একটু জেনারেশন, কমেছে, হ্যাঁ। নতুন জেনারেশনের ভালো ভালো ডিরেক্টররা আসছে। দেখো, আমিও তো কিছু মানুষকে রিপ্লেস করেছি, হ্যাঁ, আমাকেও তো কিছু লোক কিছু রিপ্লেস রিপ্লেস করেছে, তাই করবে তো না, হ্যাঁ সেটাই হওয়ার স্বাভাবিক, কথা, হ্যাঁ। তাই না? ওটা তো হতেই সেটাকে, থাকবে। হ্যাঁ। হ্যাঁ, ন্যাচারালি নিয়ে নেয় ভালো। আমরা যে এখনো 100% আউটকাস্টেড নয়, হুম। এটাই সেটাই সৌভাগ্য, যথেষ্ট, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। আমি তো সেবার ভাবি। আচ্ছা, এবারে একটা কতগুলো হালকা ফুলকা প্রশ্ন করি। হুম, যে যেমন আপনার বাংলা হিন্দি ছবি হ্যাঁ। প্রিয় বলা অসম্ভব, কিন্তু দুটো চারটে করে নাম বলুন, ইংরেজি অব্দি হুম, যাচ্ছি না। হুম। দেখো, পথের পাঁচালীটা আসেই, হুম হুম হুম। তার কারণ পথের পাঁচালী খালি বাংলা, মানে বাংলা ছবির ট্রেন্ড সেটার নয়, পৃথিবীর ছবির, পৃথিবীর ছবি চলে পৃথিবীর সেটা। ছবির ট্রেন্ড সেটা সকলে মেনে নিয়েছে। আমার ভীষণ পছন্দের ছবি গল্প হলো সত্যি, হ্যাঁ সত্যি। মানে মধ্যবিত্ত পরিবারের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা দলিল, অসম্ভব ভালো। ইয়ে, শব্দ একটা ভীষণ হুম হুম। পছন্দের ছবি। কি বলবো বলো, গুপিয়ান বাগাবানকে বাদ দেবো কি করে? সেই সেই সেই, হ্যাঁ। হয়তো প্রচুর বাদ পড়ে গেল, হ্যাঁ। তোমার শ্রীমার পিতৃ আজকে বাদ দেওয়া যাবে না না, না না, সত্যি, তাই না? হ্যাঁ হ্যাঁ। মুশকিল। মানে এই যে আমরা, এই যে একটা দেখুন, আপনি এতগুলো ছবি বললেন, একটা উত্তম কুমার বললেন না, কিন্তু বলতে হলো না। হলো না, বলতে হলো না, এত তাই না? নক্ষত্র একদম আছে, একদম, তাহলে কি স্ট্রেংথ ভাবো তাহলে আমাদের। বুঝতে পারছেন খুঁটিগুলো কি। আরে না, ঠিকই ঠিক, তাই সত্যি, না, বলতে সত্যি হলো না ঠিক। না না, কিন্তু। সত্যি তো, হুম। সত্যি তো তাই। এবার প্রিয় নায়ক নায়িকা বাংলা হিন্দি? নায়ক উত্তম কুমার, হুম কিন্তু প্রিয় শিক্ষক সৌমিত্র চ্যাটার্জি। হুম। নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়। হ্যাঁ। আর প্রিয় খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার? সুনীল গাভাস্কার। আচ্ছা। সুনীল গাভাস্কার কি আমার আশ্চর্য লাগে, কদিন আগে কমেন্ট্রি করছেন উনি, একটা পুরনো, তখন ওই জনি ব্রেস্টো আর কি উইকেট কিপার, ইংল্যান্ড, জনি ব্রেস্টো না কিনা, আর পুরনো একটা ক্লিপিং দেখাচ্ছে, গাভাস্কার ব্যাট করছে, উইকেট কিপার আরেকজন ব্রেস্টো, বলছে এ ওর বাবা। ভাবো। আর তুমি লোকটার অ্যাজিলিটি ভাবো তো, হ্যাঁ ওই যে কটা লোক ধারাভাষ্যকার হ্যাঁ সব থেকে জন্মনীয়, হ্যাঁ এ সকলের বাবা দাদুর বয়সী, হ্যাঁ অনেক ক্রিকেটের জন্মায়নি ও যখন হ্যাঁ খেলছে। হ্যাঁ। এখনো। কি অ্যাজিলিটি, কি ইয়ে, হ্যাঁ, কি দেখলেন একটা, পজিটিভ হ্যাঁ, অ্যাটিটিউড। সত্যি তাই সত্যি এবং তাই। আমাদের ধরো যখন কম বয়স, যখন আমরা তেন্দুলকর তো হুম, পরে এসছে, অনেক আমার পরে কম আপনাদের বয়স থেকে সময়। যাদের দেখেছি তাদের সুনীল গাভাস্কার বিস্ময়, ওই ওয়েস্ট ইন্ডিজের ওই জায়েন্টদের শুধু বিরুদ্ধে, একটা টুপি পরে, আরে হ্যাঁ। ওয়েস্ট ইন্ডিজের ওইসব জায়েন্টদের বিরুদ্ধে যাদের খেলা দেখতে ভয় লাগতো, তাদের মেরে মেরে, হ্যাঁ, সুনীল সুনীল গাভাস্কার গাভাস্কার। আমাদের একটা অন্য জায়গা আছে। ফুটবলার বললে? ফুটবলার বলতে দেশীয় বলা একটু উচিত, হ্যাঁ। মানে বলতে আটকে ইচ্ছে যাবে আর করে, কি, হ্যাঁ। হ্যাঁ আটকে। আমাদের ওই যেমন আমার পিকে, আমার সনি। ছেলের যেমন মারাদোনা, আমার তেমনি পেলে, হ্যাঁ কারণ আমরা তো পেলের খেলা হ্যাঁ দেখে হ্যাঁ বড় হ্যাঁ হয়েছি হ্যাঁ, আর কি। সেই। দেখে মানে তখন তো লাইভ দেখতে পারতাম না, হুম অমল দত্ত আমাদের ওই রিল নিয়ে আসতেন, হুম। প্রজেক্টরে আমরা খেলা আচ্ছা, দেখতাম। আপনার চরিত্র কোন জরাট, মানে আপনি কমেডি বা সিরিয়াস বা ভিলেন, কোনটা আপনার আপনার নিজের করতে খুব ভাল লাগে? কমেডি করতে, তাই তো। কমেডি করতে খুব ভালো লাগে, হ্যাঁ। ওটা খুব টাফ কিন্তু। আমি জানি না, সেটা খানিকটা পিএলটির শিক্ষার জন্যেই হ্যাঁ। হয়তো পাওয়া, বাট আমার
সেই বেশ, স্কুলের বাচ্চারা উৎপল দত্ত, এটা খুব পরিচিত গল্প যদিও, বলতে এসেছিল যে আমাদের একটা দিন নাটক আমরা স্কুলে করব, একটু হাসির নাটক, বলে টিনের তলোয়ার করো। তখন বলছে টিনের তলোয়ার করবো, কেটে বলে ওরা তোমরা করলে ওটা হাসির হয়ে যাবে। শোভা সেন জোর করে নিয়ে গেছে ব্যাংকের একটা নাটক দেখাতে, সে হ্যাঁ। ব্যাংকে ওদের টাকা পয়সা বললো না চলো, কিচ্ছু বলেন, চুপচাপ দেখেছে। উনি উনি শম্ভুবাবুর মতো সামনাসামনি অপমান করার লোক। না। হ্যাঁ, ও সেটা ইয়ে, নাটকের শেষে সব কেমন, আপনারা তো সব নাট্যস্তম্ভ, হ্যাঁ, নড়েনি না। নড়েনি না। একটা ছোট্ট র্যাপিড ফায়ার দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে মেহমুদ না জনি ওয়াকার? মেহমুদ। আচ্ছা, কেন একটু যদি বলেন। মেহমুদের অনেক বেশি শেডস দেখেছি আমরা। আচ্ছা। তুমি যদি, আমি আজকেই শুনছিলাম কুঁয়ারা বাপ বলে একটা, হ্যাঁ, দেখেছি। তাতে যদি ওর অভিনয় দেখো, হ্যাঁ, ও কান্নাও আছে, এও আছে। হ্যাঁ। এবং আমাদের ধরো সময়ের একটু আগে জনি ওয়াকার, মানে জনি ওয়াকার হুম। যে হিট গানগুলো যেগুলো হুম। আমি অনেক শুনে, আমার বাবার খুব ফেভারিট ছিল হুম। জনি ওয়াকার, কিন্তু আমরা মেহমুদকে পেয়েছি অনেক পেয়েছে। বেশি। হ্যাঁ, হুম, হুম। সেটা একটা কারণ। আচ্ছা, ভানু বন্দ্যোপাধ্যায় না রবি ঘোষ? অভিনেতা রবি ঘোষ, কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়। তাই না? আচ্ছা। মানে যে লোকটা জনঅরণ্যের ওই পাঠটা হ্যাঁ, করতে পারে। হ্যাঁ, সেটা সত্যি। আর ভানু বন্দ্যোপাধ্যায় কমেডিটাকে আশ্রয় করে ও, কাটিয়ে করেছে। দিলেন, এটা একটা বিরাট জিনিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রবি ঘোষও কমেডি, আরে তিনি ওরে বাবা, বাবা কিছু বলা যায় না কিছু না। বলার নেই। হ্যাঁ, তখন কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রবি ঘোষ। আচ্ছা, যদি বলি নাসিরুদ্দিন না ওমপুরি? আচ্ছা, হুম। উত্তম সৌমিত্র তো আপনি বললেনই, নায়ক উত্তম আর শিক্ষক সৌমিত্র। আমি তোমায় বলি র্যাপিড ফায়ারের মধ্যে একটু তুমি যতটুকু রাখবে হ্যাঁ, হ্যাঁ, বলুন না। সেটা হচ্ছে যে সৌমিত্র চ্যাটার্জিকে আমি যত বড় হতে দেখেছি তত মুগ্ধ হতে শুরু হ্যাঁ, করেছি। হ্যাঁ, হ্যাঁ। মানে ওনার বেশি বয়সটা, ওনার মানে ফুল ব্লুম। প্রবৃত্তের ফুল ব্লুম। আমার নায়ক সৌমিত্রকে সবসময় অত ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু এটা কাজ কিন্তু, ছাড়া। এটা ঠিক, এটা কিন্তু একদম অনেস্ট কথা। মানে ফুল ব্লুম যদি বলা হয়, তাহলে যত পরিণত হয়েছেন তত হয়েছেন। দেখো, এমনও হতে পারে, এটা বলাটা খুব অনুচিত হয়তো, উত্তম কুমার খুব সময়ে চলে গেছেন, হ্যাঁ, উনি কিন্তু অনেক খারাপ ছবি। ভীষণ ভালো স্ক্রিপ্ট ভগবানের, অসাধারণ স্ক্রিপ্ট। ওই সময় না গেলে উনি কি করতেন ভগবান জানে, তাই না? এই হ্যাঁ, দোলাচলে হ্যাঁ, পড়ে, আর হ্যাঁ, উনি তো নরম মনের হ্যাঁ, মানুষ। কাজ তো করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, কিছু তো একটা দারুণ স্ক্রিপ্ট ওনার জন্য। আর শাবানা না স্মিতা? আমার স্মিতাকে একটু বেশি বেশি ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, আপনি তো বলেই দিলেন পেলে, সুতরাং পেলে মারাদোনা আর জিজ্ঞেস করছি না। এটা হবে জানো, কারণ হ্যাঁ, আমরা পেলের জিততে থাকাটা দেখেছি দেখেছেন। দেখেছি বা শুনেছি, প্রত্যক্ষ করেছি, সামনাসামনি নয়, কিন্তু এখন মারাদোনাকে দেখছে, হ্যাঁ, হ্যাঁ, যে দুজনেই তো ভগবান, হ্যাঁ, হ্যাঁ। বলার কিছু নেই। জেনারেশন, হ্যাঁ, শুধু জেনারেশনের এদিক ওদিক। আচ্ছা, রুদ্রনীল না কাঞ্চন? রুদ্রনীল। রুদ্রনীল। আর দেবনাজিত? দেব। আচ্ছা, আপনি ধরুন এই যে তনিমা দি, মানসী দি, এদের সঙ্গে তো কাজ হুম, করেছেন, দুজনেই তো হুম। ভীষণ। হ্যাঁ, এদের দুজনের মধ্যে যদি বলেন। মানসী। মানসী দি তো, মানসী দি ছবিতেও আপনি না, করিনি করেননি, এখন। এখনো করেননি। আচ্ছা, এবার আপনি দু একটা বলছিলেন যে আপনি আহ কথা বলতে চান কমেডি সংক্রান্ত, আপনার তো স্পেশাল জনরা কমেডি, মানে কমেডিতে তো আপনি একটু বেশি, সেইটা সেই একটু কমেডির আমাদের, কথা শুনতে শুনতে আমরা শেষ করব। আমি বলছি আমাদের ছোটবেলার স্মৃতিটা হচ্ছে, আমার বাবা ওই যে ব্যস্ত ডাক্তার বলে, হ্যাঁ। শনিবার রাত্রিরে হুম। বাড়ি ফিরে এসে চাটি খেয়ে ধুতি পাঞ্জাবি পরে আমার মার সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, হুম। এই দর্শকটাকে আমরা মিস করে গেছি। হুম। মিনার বিজুলি ছবি করে যে মধ্যবিত্ত বাঙালি, হুম। 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 তাদের 1000 টাকার আইনক্সে যাওয়ার না, মানসিকতাও ছিল না, ভাবতেই পারতো হ্যাঁ, না। অবস্থাও ছিল না, মানে সেই ওই আইনক্স জিনিসটাও তৈরি ছিল, হয়নি, ওই জিনিসটা ছিল না। ইনফ্রাস্ট্রাকচারও ছিল কিন্তু না। এটাই, এই মধ্যবিত্ত দর্শক হারিয়ে যাওয়াটা বাংলা ছবির একটা বড় লস। হুম। কে কত কমার্শিয়ালি, কে কত ওই ব্যবসা সব করেছে, এটা বাজে। হচ্ছে বড় লস বাংলা ছবি। আত্মারা চলে যাচ্ছে, হুম। আত্মারা চলে যাচ্ছে। এই, তারা কি দেখতো? উত্তম কুমারকে দেখতো,
সুমিত চ্যাটার্জিকে দেখতো, কমেডি দেখতে ভালোবাসে, সবাই ভালোবাসে। সেই কমেডিতে ভীষণ নির্মল হাস্যরস ছিল। হুম। ইন্টেলিজেন্সের অভাব ছিল তা না, না। কিন্তু কমেডিটাকে বার করার জন্য স্ল্যাং এর আশ্রয় নেওয়া, কমেডিটাকে বার করার জন্য জটিল করে তোলা, এইটা ছিল না। ওই যে খেলে 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 মলিনা দেবী বলছেন, ওই তাই ওই না? শুধু একটা ছাগল তাই তো, তাড়াচ্ছেন। তাই তো, হ্যাঁ, তাই তো। মাছিমা মালপোয়া খাবো, হ্যাঁ, এর এটার মধ্যে মধ্যে কি কি আছে? আছে? হ্যাঁ, খালি সিকোয়েন্স আর ভদ্রলোকের বলা নিয়ে বলা। এইটাই। মানে 3 বার পাওয়ার পর রফি ঘোষ বলছে, তখনই বলেছিলাম 3 বার যথেষ্ট নয়। হ্যাঁ, এই হ্যাঁ, এখন কমেডিটা বড্ড সময় কি আছে যে বড্ড গুণী? ইম্পোস্ট। হ্যাঁ, সময় কি আছে যে গুণী? হিরে কত হ্যাঁ, জানে? তা তুমি বলো, কি সুন্দর এই ভাবা সিম্পলিসিটিটা যায় না, ফিরে আসতে হীরের পারলে মতো ভালো, কমেডি। এই সিম্পলিসিটিটা ফিরে আসা ফিরে এলে দরকার। ভালো হয়। আচ্ছা, আপনি কখনো পরিচালনার কথা ভেবেছেন? না, কখনো না? না, ওই না। ঝামেলার মধ্যে যেতে ওরে চান না? বাবা, আমি একটা দুটো জায়গায় নাটকের ডিরেকশন দিয়েছি, কিন্তু আমি বলে দিয়েছি আর কোনোদিন, কারণ এই যে না, মানে ফ্লোর থেকে বেরোলাম বা রিহার্সাল রুম থেকে বেরোলাম, আমার দায়িত্ব শেষ। হুম। এইটা আমি খুব এনজয় করি। হুম। পরিচালক হলে অনেক দায়িত্ব, অনেক। আর আমার সে যোগ্যতা নেই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বিশ্বজিৎ দা, আপনি তো ভীষণ ভালো আবৃত্তি করেন। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, আরো অনেক কিছু জানি যেটা দেখো, ভালো দর্শকদের। আবৃত্তি করিটা ক্লেম করতে পারি না। আমরা যেটা করি, ওই ওই একটা শখ ছিল বলার, একটু ছড়া হ্যাঁ, হ্যাঁ, মনে হ্যাঁ। করে মানে আপনি মানুষকে মজার, পাঠ্যনি দেওয়া, আপনি মজার মানে করতে কবিতা কমফোর্টেবল। করতে কমফোর্টেবল, এবং আপনার কাছ থেকে মানুষ, মানে আমি আবৃত্তিকার বলে আপনাকে বলছি না, আপনি আবৃত্তি করতে ভালোবাসেন, মজার আবৃত্তি করেন, সেটা আমরা জানি। তো সেটা দিয়েই যদি আমরা শেষ করি অনুষ্ঠানটা। বেশ, এটা কার লেখা জানা নেই, হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হ্যাঁ। আসা ফলত আমি সেই প্রাপ্তি স্বীকারটা করতে পারছি না। শিক্ষাগুরু, হুম। এমএ পড়ো, বিএ পড়ো, কিংবা এসো এমফিল করে, হুম। সব শিক্ষাই অসম্পূর্ণ, আসল শিক্ষা বিয়ের পরে। হুম। বউই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু। প্রথম 6 মাস নবীন বরণ, তারপরেতেই পড়া শুরু। ভুলিয়ে দিয়ে আগের পড়া, দিদিমণি কড়া কড়া এমন লেকচার দেবে ক্লাসে, বুঝবে তুমি 2-3 মাসে, বাইরে যতই সিংহ সাজু, ঘরে তুমি আস্ত গরু। হুম। স্টুডেন্ট যতই ভালো হও, পড়ায় যতই মন দাও, যতই শেখো হাতের কাজ, আটা মাখা, শাড়ি ভাঁজ, বিছানা করা, রুটি বেলা, কিংবা রোদে কাপড় মেলা, যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম, গুড পাওয়া তো দূরের কথা, 5 মার্কসের চান্স কম। এই কোর্সের হয় না ফিনিশ, শিখতে হয় নানান জিনিস, ঘুম পাড়ানো, মশা তাড়ানো, উলের গোড়ার জট ছাড়ানো, লোডশেডিং এ হাওয়া করা, তাঁতের শাড়ির কুচি ধরা, বউয়ের খোপায় কাঁটা গোজা, খাটের তলায় চটি খোঁজা, কেমন করে পাতবে চাদর, কবার দিনে করবে আদর, কেমন করে করতে হবে শ্বশুর বাড়ির লোকের কদর, যতই লাগুক বোকা বোকা, যতই কেন পাগনা হাসি, ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি। অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কোন কাজ করতে নেই, সবসময় সত্যি কথা বলতে নেই, বউয়ের ভুল ধরতে নেই, অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই। ভয় পেও না, তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে। নতুন রান্না শিখলে বউ আগে তোমায় চাকতে হবে। বউয়ের যখন মাথা ধরে রাত্রি তোমায় জাগতে হবে। মা যদি বউকে ঝাড়ে, সামনে থেকে ভাগতে করতে হবে, হবে। নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে। জন্মদিন ও বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে, ঘুমের থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে। এই তারিখ দুটো ভুললে কিন্তু পরে তোমায় ভুগতে হবে, ভেবো না সেই রাতে তোমায় শোবার ঘরে ঢুকতে দেবে। বাড়বে জিকে যখন তার সখীর সাথে শুনবে আলাপ, পুরুষ মানে হৃদয়হীন, সব পুরুষের স্বভাব খারাপ, বিয়ে করে ওনার নাকি জীবনখানা ব্যর্থ হলো, পড়েছিলে ওর হাতে তাই তোমার জীবন পড়তে গেল। হুম। হতাশাতে হয়তো তখন ভাববে তুমি মনে মনে, পরস্পরের ইচ্ছা পূরণ এটাই শুধু বিয়ের মানে। কিন্তু নিয়ম মেনে সূর্য যখন অস্তা চলে যাবে, বারান্দাতে সাঁঝে তাকেই দেখবে অন্যভাবে। একাকিত্বের আধার যখন মনে ধরায় ভয়, জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয়, প্রদীপ নিয়ে তোমায় সে খোঁজে অন্ধকারে, তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে, এই মানুষটাকে মানুষ করা আমার সাধ্য নয়।
ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমিও তখন ভাববে মনে, আবার যদি জন্ম পাই, বিয়ে করে আবার যদি বেলতলাতে আবার যাই, ফাটুক মাথা তবু আমি শিক্ষাগুরু তোমাকেই চাই। সো নাইস, অপূর্ব, অপূর্ব। এই যে বিশ্বজিৎ দার এই আহ, কবিতাটার পরে আহ, আর গল্প বলা হয় না, এটাতেই জীবনের শেষ গল্প আমাদের। হ্যাঁ, মানে এই মানে জীবনের নয়, এই আজকে জীবনে দিনে। না, আজকের দিনে। আর মানে গল্পটার মধ্যে মানে পুরো মানে কবিতাটার মধ্যে জীবনের গল্পটা তো লুকিয়ে উনি পুরোটাই বলে দিলেন, এবং এরপরে নোটে গাছটা মুড়োনো ছাড়া আর কোনো কথা হয় না, তাই তো? আজকে এই নিবেদিতা অনলাইন চ্যানেলে আজকের গল্পের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। পুজো আসছে, হই হই করে জিনিসপত্র জামা কাপড় কিনুন, কিন্তু খেয়াল রাখবেন যারা একটু কিনতে পারছে না বা একটু কম অবস্থায় আছে, তাদের দিকটাও একটু দেখুন যাতে তারাও পায়, সেটা চেষ্টা করুন। নমস্কার। নিবেদিতা দে অত্যন্ত পরিচিত একটি নাম, আমরা অনেকদিন থেকে জানি, শুনি, পড়েছি ওর লেখা। খুব নামকরা একজন জার্নালিস্ট। এখন একটি নিজস্ব চ্যানেল তৈরি করেছে, নিবেদিতা অনলাইন। আপনারা অবশ্যই দেখবেন, দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন নিবেদিতাকে। ধন্যবাদ।